তো আমরা স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ওয়েলকাম এভরিওয়ান। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আসলে এই স্লাইডটা দেখছিলাম। সো আমরা আজকে ওই ফাইল সিস্টেমেরই কন্টিনিউশনটা দেখব, যে এখানে আসলে কি কি ডিসকাশনস আছে, এই জিনিসগুলো নিয়ে আসলে আজকের রেস্ট অফ দ্য ডিসকাশনটা হবে। তো ফাইল সিস্টেম আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ফাইলের অপারেশনস। সো ফাইলের অপারেশনসের মধ্যে কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে যে আসলে কি হইতেছে এখানে, যে আমরা একটা ফাইল চাইলে ক্রিয়েট করতে পারি, অ্যান্ড দেন একটা ফাইল চাইলে আমরা রিড করতে পারি, দেন একটা ফাইলকে আমরা চাইলে রাইট করতে পারি, ডিলিট করতে পারি, ট্রাঙ্কেট করতে পারি, রিপোজিশনিং করতে পারি। সো ফাইল ক্রিয়েট আমরা অলরেডি বুঝি, ঠিক আছে? একটা ফাইল ক্রিয়েট করতেছি উইথ অল অফ ইস অ্যাট্রিবিউটস অর মেটা ডাটা। সো একটা ফাইল ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমরা জানি যে ফাইলের একটা নেম দিতে হয়। আমরা তো র্যান্ডমলি কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো না উইদাউট এনি নেম, তাই না? একটা ফাইলের নেম দিতে হয়, দেন ফাইলের আরও কিছু মেটা ডাটা ইনফরমেশনস থাকে, লাইক হচ্ছে ফাইলটা কি পিডিএফ টাইপ হবে নাকি ডক টাইপ হবে, এটসেট্রা। দেন এই ফাইলটা যখন ক্রিয়েট হয়, ফাইলের ক্রিয়েশন ডেট, মডিফিকেশন ডেট, এই সব কিছুই হচ্ছে মেটা ডাটার পার্ট। আমরা লাস্ট ক্লাস অলরেডি এগুলো ডিসকাস করছি, যে ক্রিয়েশন ডেট, দেন হচ্ছে মডিফিকেশন ডেট, এগুলো সবই থাকে এইখানে ফাইলের, ঠিক আছে? দেন হইতেছে ফাইলটার রিড রাইট অ্যাক্সেসিবিলিটি থাকবে নাকি, এই জিনিসগুলো সব কিছুই থাকে। সো দেন হচ্ছে রিডস ডাটা ফ্রম এ ফাইল। সো আমরা অলরেডি 221-এ বা অন্যান্য কোডিং ল্যাব আমরা দেখছি যে কীভাবে একটা ফাইল থেকে ডাটা রিড করতে হয় থ্রু সাম কোডিং সিনট্যাক্স অ্যান্ড স্টাফ। দেন ফাইলে আমরা চাইলে রাইট করতে পারি, বা রাইট করা বা চেঞ্জ করা বেসিক্যালি ইজ পার্ট অফ মডিফিকেশন। দেন হচ্ছে ফাইলটাকে আমরা চাইলে আমাদের সিস্টেম থেকে ডিলিট করতে পারি, ঠিক আছে? সো আমাদেরকে হয়তো ল্যাবে অলরেডি ফাইল ডিলিট করার কমান্ড শেখানোর কথা লিনাক্সে, যে কীভাবে ফাইল ডিলিট করতে হয়, রিকার্সিভলি ফাইল ডিলিট করেন, এটসেট্রা। সো ট্রাঙ্কেটিং কি? রিমুভস ইনফরমেশন ফ্রম এ ফাইল, ইট ডাজ নট রিমুভ অ্যাট্রিবিউট অফ দ্য ফাইল। সো ট্রাঙ্কেটিং ইজ দ্য থিং, যে ডিলেট আর ট্রাঙ্কেটের মধ্যে একটা তফাৎ আছে। ডিলেট হচ্ছে ফাইলটাকে কমপ্লিটলি ডিলেট করে দেওয়া উইথ অল ইটস অ্যাট্রিবিউটস। যে একটা ফাইল আপনি ক্রিয়েট করছিলেন, এটার যত ইনফরমেশন আছে, যত মেটা ডেটা আছে, লাইক এটা কি ডক টাইপের ফাইল কিনা, এটা কবে ক্রিয়েট হয়েছে, এটা রিড রাইট অ্যাক্সেস আছে কিনা, এভরিথিং অ্যালং উইথ এভরিথিং, এই সব ইনফরমেশন সহ যখন আমরা ফাইলটাকে ডিলিট করে দিই, সেটাকে বলতেছে রিমুভ এ ফাইল অ্যালং ইটস অল অ্যাট্রিবিউটস। ট্রাঙ্কেটিং কি জিনিস? রিমুভস ইনফরমেশন ফ্রম এ ফাইল, ইট ডাজ নট রিমুভ অ্যাট্রিবিউট অফ দ্য ফাইল। সো ট্রাঙ্কেটিং ইজ বেসিক্যালি লাইক আপনি হচ্ছে ফাইল থেকে হয়তো কিছু ইনফরমেশন হয়তো কাট করতেছেন। লেটসে ধরেন, ফর এক্সাম্পল ধরেন যে একটা ভিডিও আছে, ঠিক আছে? আপনার কাছে একটা ভিডিও রেকর্ড করা আছে। এখন হয়তো এই ভিডিওটা রেকর্ড করার পরে হয়তো আপনি হইতেছে এই ভিডিওটাকে কিছু কাট করলেন, কিছু টাইম স্ট্যাম্প কাট করে ফেললেন। সো ইটস এক্সাম্পল অফ ট্রাঙ্কেটিং, চিন্তা করতে পারেন। দেন আরেকটা এক্সাম্পল হইতে পারে যে ডকে আমরা অনেক সময় অনেক কিছু লিখি, তাই না? গুগল ডকে বা কিছু একটাতে। সো এখান থেকে যদি কিছু লাইন আপনি বাদ দিয়ে দেন, বাট আপনার কিন্তু ফাইলটা কিন্তু থাকে, মানে লাইন যদি আপনি কিছু লেখা আছে, এই লেখাগুলো যদি কেটে দেন, তার মানে কি হবে? ফাইলটা কি ডিলিট হয়ে যাবে? না, ফাইলটা ডিলিট হবে না, ফাইলটা থাকবে, বাট ইনফরমেশন আগে যা ছিল সেটা থাকবে না, কিছু ইনফরমেশন কমে যাবে, বিকজ আপনি ইনফরমেশনগুলো নিজেই ডিলিট করে দিচ্ছেন। নেক্সটে কি ইনফরমেশন আছে, সেটা হচ্ছে রিপোজিশনিং, চেঞ্জেস দ্য পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন আ ফাইল ডিউরিং আই অপারেশন। সো এটা বেসিক্যালি কি বলতেছে, যে আমরা হচ্ছে যখন একটা ফাইলের ভিতর রাইট করতেছি, লেটসে ধরেন মানে আমরা কোনো একটা ফাইলের ভিতর রিড বা রাইট যেটাই করি না কেন, আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু, আমরা যদি একটু খেয়াল করে থাকি, যে মোস্ট অফ দ্য কেসেসে একটা ফাইলে রিড করা বা রাইট করার জন্য অনেক সময়ই আইও ডট একটা লাইব্রেরি, পাইথনে বা জাভাতে মোস্টলি দেখা যায় যে আইও ডট সামথিং, যে ইনপুট আউটপুট এই টাইপের কিছু লাইব্রেরির আন্ডারে থাকা রিড রাইট ফাংশনগুলোকে আমার ইউজ করতে হয়। তো বেসিক্যালি যেটা হয়, যে এখানে যেটা বলতেছে, চেঞ্জেস দ্য পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন আ ফাইল ডিউরিং এ আই অপারেশন। সো ধরেন আমার কাছে ধরেন এখানে একটা ডক আছে, হ্যাঁ? তো এই ডকটা আমি যখন পড়তেছি, আমি কি সবসময় এক জায়গায় পয়েন্ট করে থাকবো? তা কিন্তু না। আমি কি করব, প্রথম লাইনটা পড়া শেষ হলে দ্বিতীয় লাইনটা পড়তে চলে যাবো, তার মানে আমার পয়েন্টারটা নিচের লাইনে মুভ করবে। এবার সেকেন্ড লাইনটা পড়া শেষ হলে আমি থার্ড লাইনে চলে যাবো, তার মানে পয়েন্টারটাও থার্ড লাইনে মুভ করতেছে। সো বেসিক্যালি একটা ফাইলের মধ্যে পয়েন্টারটা রিপোজিশনিং হচ্ছে, যাতে করে ফাইলটা থেকে আমি একটা পার্টিকুলার ইনফরমেশন পড়তে পারি। এটা তো বললাম রিডের কথা।
সিমিলার গোস ফর রাইট অপারেশন অ্যাজ ওয়েল। সো আমি একটা ফাইলে যদি রাইট করতে থাকি, আমরা জানি যে ফার্স্ট লাইন রাইট করার পর আমরা হয়তো সেকেন্ড লাইন আবার রাইট করব। সো দেখেন পয়েন্টারটা প্রথম ফার্স্ট লাইনে ছিল, দেন সেকেন্ড লাইনে, এভাবে হয়তো সে আপ আনটিল ফোর্থ লাইন বা আরও যত লাইন লেখা যায় তত লাইন পর্যন্ত সে হইতেছে মুভ করতে থাকবে। সো ওইটাই বলছে যে একটা ফাইলে রিড বা রাইট অপারেশন করার ক্ষেত্রে যেটা হয় যে একটা পয়েন্টার থেকে সে পয়েন্টারটার পজিশন চেঞ্জ হয় ডিপেন্ডিং অন যে ফাইলটা কোন লাইনে এই মুহূর্তে রিড হচ্ছে বা কোন লাইনে রাইট হচ্ছে। সো এই ইনফরমেশনগুলো কি বোঝা গেছে ফাইল অপারেশন কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন? এনিওয়ান, এনিথিং? কেউ একটু কোঅপারেট করেন, আজকের লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ইট উইল বি বেটার যদি আপনি আসলে আজকের লেকচারটা আমার সাথে গো থ্রু করেন। সো আপনার খুব বেশি এফোর্ট দিতে হবে না রেস্ট অফ দ্য টাইমে এটা পড়ার জন্য। এনিওয়ে, সো আমরা আসলে এখন আসলে দেখবো যে ফাইল অ্যালোকেশন মেথডস, ঠিক আছে? ফাইল অ্যালোকেশন মেথডটা আসলে কি বলতেছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। সো বেসিক্যালি যেটা বলতেছে যে আফটার দ্য ক্রিয়েশন অফ এ ফাইল সিস্টেম অ্যালোকেটস ইট ইন টু স্টেপস। সো আমাদেরকে আসলে মানে ফাইলটা শুধু ক্রিয়েট করলে হবে না, আমরা আপ আনটিল দিস পয়েন্ট পর্যন্ত আসলে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট এ ফাইল, এই জিনিসটা নিয়ে হয়তো একটু কনসার্ন ছিলাম যে হাউ টু ক্রিয়েট এ ফাইল। হ্যাঁ, বাট এই ফাইলটা ক্রিয়েট করার পর একটা কাজ হচ্ছে ফাইল সিস্টেম অ্যালোকেটস ইন টু স্টেপ, মানে একটা ফাইলকে যে আমি আসলে ক্রিয়েট করার পর একটা পার্টিকুলার হার্ড ড্রাইভের স্পেসে রাখবো সেটার জন্য কিছু অ্যাক্টিভিটি আমাকে পারফর্ম করতে হয়। প্রথমে কি করে, ফার্স্টলি ডিভাইড দ্য ফাইল ইনটু মাল্টিপল ইকুয়ালি সাইজড লজিক্যাল ব্লকস, সাইজ অফ ইচ ব্লক ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 2 টু দি পাওয়ার n। প্রথম লাইনটা আমরা একটু যদি পড়ি যে কি বলতেছি, ডিভাইড দ্য ফাইল ইনটু মাল্টিপল ইকুয়ালি সাইজড লজিক্যাল ব্লকস। এটার কারণ কি কেউ বলতে পারবেন? ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করছি, এই ফাইলটার সাইজ লেটস আমি বললাম 2 GB, ঠিক আছে? একটা ফাইল ক্রিয়েট করছি যে কোনো কারণে, একটা 2 GB ফাইল ক্রিয়েট করছি। কথা হচ্ছে ফাইলটা ক্রিয়েট করার পরে এই ফাইলটা যখন আমি আমার পারসিস্টেন্ট স্টোরেজ, লাস্ট ক্লাস আমরা বলতেছিলাম এই কথাটা, যে একটা পারসিস্টেন্ট স্টোরেজ কি, যেখানে আমার ইনফরমেশন থেকে যায়, কম্পিউটারটা অফ করলেও ওই ইনফরমেশনটা হারায় যায় না। যেমন র্যাম কিন্তু নন পারসিস্টেন্ট একটা স্টোরেজ, কারণ কি র্যামে যে ইনফরমেশনগুলো থাকে সেটা যখনই আমি কম্পিউটার অফ করি সেটা হারায় যায়, কিন্তু হার্ড ড্রাইভ বা সেকেন্ডারি স্টোরেজ যেগুলো সেগুলো কিন্তু পারসিস্টেন্ট স্টোরেজ। সেখানে কি হয়, কম্পিউটার অফ করে দিলেও যখন আবার কম্পিউটার অন করি আমি আমার ইনফরমেশনগুলো আবার রিট্রিভ করতে পারি। সো আমাকে একটু বলেন তো যে 2 জিবির একটা ফাইল আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে যখন আমি আমার এই ফাইলটা যদি আমি আমার হার্ড ড্রাইভে স্টোর করতে যাই, এইটা করার সময় কেন আমাকে আসলে এই ফাইলটাকে মাল্টিপল ইকুয়ালি সাইজ ব্লকে ডিভাইড করতে হইতেছে? এটার কারণটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? লাস্ট ক্লাস আমরা একটু আইডিয়া দিছিলাম। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হ্যাঁ বলেন, কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আবিদ, ফাইজ, আবু সাইদ? জি স্যার। আচ্ছা, মানে আমি একটা প্রশ্ন করতেছি যে মানে একটা ফাইল 2 জিবি সাইজ একটা ফাইল, এটাকে আসলে চাঙ্কে ভাগ করার প্রয়োজন কি? ইকুয়ালি সাইজ লজিক্যালি ব্লকে ভাগ করার প্রয়োজনটা কি? এনি স্যার আইডিয়া? বলেন। পুরোটা স্যার একসাথে রাখলে প্রবলেম হবে। এক্স্যাক্টলি। সো এটা 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 বেশ ভালো একটা অ্যান্সার, যে আসলে আমরা যদি হার্ড ড্রাইভটার দিকে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি লাস্ট ক্লাসে একটু একটু রিক্যাপ করি, আমরা কিন্তু বলছিলাম যে এইগুলো হচ্ছে এক একটা সেক্টর, ইচ অফ দিস আর সেক্টরস, ঠিক আছে? এখন এই সেক্টরগুলোতে কিন্তু আসলে খুব বেশি স্পেস থাকে না, ঠিক আছে? এগুলোতে খুব অল্প একটা স্পেস থাকে এবং এটার স্পেসিংটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এই স্টাইলে করা হয়। এখন এখানে যেহেতু খুব বেশি স্পেস থাকে না, সো ইউ ক্যান নট এক্সপেক্ট যে আসলে এই একটা ব্লকের ভিতরে আপনি আসলে 2 জিবির একটা ফাইলকে আসলে জায়গা দিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু আসলে পসিবল না, একটা সিঙ্গেল সেক্টরে কিন্তু আসলে খুব বড় কোনো ফাইলকে স্টোর করা যায় না। সো যেহেতু খুব বড় ফাইলকে একটা সিঙ্গেল সেক্টর স্টোর করা যায় না, এবং একটা ফাইল যখন অনেক বড় হয়ে যায় তখন সেটাকে মাল্টিপল সেক্টরের মধ্যে রাখতে হয়, সেজন্য কি করা হয়, এই ফাইলটাকে কি করা হয়, ইকুয়ালি ডিভাইড করে ফেলা হয় লজিক্যাল ব্লকে। যেই লজিক্যাল ব্লকগুলা হচ্ছে আমরা পরবর্তীতে কি করি, আমাদের যে হার্ড ড্রাইভ বা সেকেন্ডারি স্টোরেজ আছে সেখানে প্রত্যেকটা এমটি সেক্টরের মধ্যে এগুলোকে স্টোর করে রাখি। সো এই জিনিসটা বেসিক্যালি বলছে সাইজ অফ ইজ লজিক্যাল ব্লক ইজ ইকুইভ্যালেন্ট টু দি 2 টু দি পাওয়ার n। এটা মাথায় রাখবেন যে এই লজিক্যাল ব্লকের সাইজ এবং আমাদের যে হার্ড ড্রাইভের যে প্রত্যেকটা ব্লকের সাইজ এটা কিন্তু ইকুয়াল থাকে, ঠিক আছে? সো কিপ দ্যাট ইন মাইন্ড, লজিক্যাল ব্লকের সাইজ এবং হার্ড ড্রাইভের যে প্রত্যেকটা সেক্টরের সাইজ এটা কিন্তু 2 টু দি পাওয়ার n এই ফরম্যাটে থাকে। এটার কারণ কি, এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে তাহলে আমার হচ্ছে
ফাইল সিস্টেম কিভাবে একটা ফাইলকে লজিক্যাল থেকে ফিজিক্যাল ব্লকে স্টোর করবে সেটার মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা সম্ভব হয়, ঠিক আছে। সো দেন কি বলতেছে, দেন ইন অর্ডার টু স্টোর ডাটা অফ ইচ ব্লক পার্মানেন্টলি ইন দ্য ডিস্ক ইট ম্যাপস লজিক্যাল ব্লকস টু কোরেসপন্ডিং ফিজিক্যাল ব্লকস। এই যে লাস্ট ক্লাসের কনভারসেশনগুলো আসলে ঘুরে ফিরে আসতেছে, লজিক্যাল ফিজিক্যাল ব্লকস অর সেক্টরস। আমি এটা লাস্ট ক্লাসে বলছি যে ফিজিক্যাল ব্লক, সেক্টর, এই জিনিসগুলো কিন্তু সিমিলার টাইপ অফ ইনফরমেশন ক্যারি করতেছে। অ্যালোকেটস দ্য লজিক্যাল ব্লক ইন দ্য কোরেসপন্ডিং সেক্টর। সাইজ অফ লজিক্যাল ব্লকস অ্যান্ড সেক্টরস আর অলওয়েজ ইকুয়াল, ঠিক আছে। এই যে লাস্ট ক্লাসে আমরা বারবার এটা বলছি যে একটা সাইজ অফ লজিক্যাল ব্লক অ্যান্ড সেক্টরস আর অলওয়েজ ইকুয়াল বিকজ অফ হোয়াট, বিকজ হচ্ছে যে আপনার লজিক্যাল ব্লকের সাইজিংয়ের স্ট্র্যাটেজি যদি এক ধরনের হয়, লেটস ধরেন আপনার লজিক্যাল ব্লকের সাইজিং স্ট্র্যাটেজি হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানে দাওয়াই আছে। এখন যারা হার্ড ড্রাইভ ম্যানুফ্যাকচার করছে তাদের সেক্টর সাইজটা যদি 2 টু দি পাওয়ার n স্ট্রাকচার ফলো না করে, ঠিক আছে, হার্ড ড্রাইভের যেই সেক্টর সাইজিং আছে, হার্ড ড্রাইভের যে সেক্টর সাইজিং কনসেপ্টটা আছে, এই সাইজিংয়ের কনসেপ্টটা যদি 2 টু দি পাওয়ার n স্ট্যান্ডার্ডটা ফলো না করে, তাহলে প্রবলেমটা যেটা হবে যে আপনার আসলে প্রপারলি একটা হার্ড ড্রাইভে কখনোই ফাইলগুলোকে স্টোর করতে পারবে না, প্রপারলি স্টোর করতে পারবে না, এবং ফাইলগুলো রিট্রিভ করা তেও সমস্যা হবে এবং প্রচুর স্পেস ওয়েস্টেজ হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো এটাই বারবার বলা যে লজিক্যাল ব্লকস অ্যান্ড সেক্টরস আর অলওয়েজ ইকুয়াল। মেকানিজম used for storing a logical block into its corresponding sector by the file system are known as allocation method. সো আমরা যে একটা লজিক্যাল ব্লককে, এই যে আমার 2 জিবি যে ফাইল, এই ফাইলটাকে আমরা প্রথমে কি করছি, মাল্টিপল লজিক্যাল ব্লকসে ভাগ করছি, মানে ছোট ছোট চাঙ্কে ভেঙে ফেলছি। এই লজিক্যাল ব্লকগুলোকে আমার মেইন টার্গেটটা হচ্ছে কি, আমি হচ্ছে আমার হার্ড ড্রাইভের যে ফিজিক্যাল ব্লক বা সেক্টরস, যাকে আমরা বলতেছি ফিজিক্যাল ব্লক বা সেক্টরস আমরা যেখানে বলতেছি, বা ডেটা ব্লকও ডাকে অনেক সময়, এই হার্ড ড্রাইভের মধ্যে স্টোর করার জন্য কিছু মেকানিজম আমরা ফলো করি। মানে এটা তো এমন হবে না যে একটা লজিক্যাল ব্লক যে জাস্ট একটা হার্ড ড্রাইভের ফিজিক্যাল ব্লক বা সেক্টরে বসে যাবে, তাই না, এটা কিন্তু হওয়া সম্ভব না। সো এটার জন্য আমরা কি করতেছি, এটার জন্য আমরা যেটা করতেছি যে বেসিক্যালি আমরা হচ্ছে কিছু মেকানিজম আমরা ইউজ করি, ঠিক আছে। সো হার্ড ড্রাইভের প্রত্যেকটা সেক্টরকে আমরা ফিজিক্যাল ব্লক ডাকতে পারি, এটাই আমি লিখছি জাস্ট। দেন সেক্টরকে আমরা তো বললামই এক্সচেঞ্জেবলি ফিজিক্যাল ব্লক রাখতে পারি বা ডেটা ব্লক রাখতে পারি, এটা আমরা লাস্ট ক্লাসেও বলছি, জাস্ট আরেকবার বলে দিলাম। সো এখন রাখার জন্য 2 ধরনের স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশন আর একটা হচ্ছে নন কন্টিজিয়াস অ্যালোকেশন। কন্টিজিয়াস অ্যালোকেশন কি কেউ বলতে পারবেন, যে একটা হার্ড ড্রাইভের ভিতরে বা ফিজিক্যাল ব্লকের ভিতরে আমরা যখন কন্টিজিয়াস অ্যালোকেশন করি তখন আসলে কি ধরনের ঘটনা ঘটে, কারো কোনো আইডিয়া আছে? লাস্ট ক্লাস এটা বলছিলাম। পাশাপাশি ব্লকে অ্যালোকেট করে ওই চাঙ্কগুলা। ইয়া এক্স্যাক্টলি, পারফেক্ট। সো পাশাপাশি যখন আমরা অ্যারের কনসেপ্টটা পড়ছি, আমরা যখন ওয়ান্টেডে অ্যারে পড়ছি, অ্যারে ওয়াজ এ কন্টিজিয়াস অ্যালোকেশন, রাইট। সো আমরা কি করতাম, একটা মেমোরি স্পেসে কি করতাম, একটা মেমোরি লোকেশনে আমরা একটা পার্টিকুলার স্পেস কমপ্লিটলি নিয়ে নিতাম এবং ওইখানে অ্যারের সাইজ যা দিতাম ওই পরিমাণ জায়গা পাশাপাশি নিয়ে নেওয়া হতো, ঠিক আছে। সো দ্যাট অ্যাক্সেস টাইম খুব ফাস্টার হতো, তাই না। অ্যারেতে একটা ভ্যালু অ্যাক্সেস করার টাইম কিন্তু কম্পেয়ার টু লিঙ্ক লিস্টের তুলনায় অনেক ফাস্ট, ঠিক আছে। সো কি হইতেছে, কন্টিজিয়াস অ্যালোকেশনে বেসিক্যালি আমরা হার্ড ড্রাইভের যে সেক্টরগুলো আছে, যে 0, 1, 2, 3, 4 এভাবে পাশাপাশি কি করতেছি, আমরা যে লজিক্যাল ব্লকগুলো আছে সেই লজিক্যাল ব্লকগুলোকে বসাই দিতেছি। কিন্তু আমাদের পক্ষে কি সবসময় এরকম পাওয়া সম্ভব হবে যে পাশাপাশি যতগুলো ব্লক প্রয়োজন ততগুলোই আমি খুঁজে পাবো ফ্রি অবস্থায়? এটা কি সম্ভব? আমি কি কোশ্চেনটা বুঝাতে পারছি? যে আমার যদি ধরেন লেটসে আমার পাশাপাশি 50টা ব্লকের প্রয়োজন হলো, যে এইখান থেকে পাশাপাশি 50টা ব্লকের প্রয়োজন হলো আউটার ইয়েতে এক্সটার্নাল ট্র্যাকে পাশাপাশি 50টা, কন্টিজিয়াস মানে কি পাশাপাশি, এরকম 50টা সেক্টর আমার প্রয়োজন একটা পার্টিকুলার ডেটাকে স্টোর করার জন্য। ইজ ইট পসিবল যে আমি আসলে পাবো 50টা সেক্টর পাশাপাশি ফ্রি অবস্থায়? এটা পাওয়া সবসময় সম্ভব না, কারণ কি অন্য কোনো ডাটা এই মাঝে কোনো একটা জায়গায় থাকতে পারে, ইটস পসিবল। সো এইটা কিন্তু আসলে খুব একটা এফিশিয়েন্ট ওয়ে না যদি আপনি খুব বড় একটা ফাইলকে আসলে স্টোর করতে যান, বাট দিস ইজ আ ওয়ে যে আমরা চাইলে কন্টিজিয়াসভাবে আমরা লজিক্যাল ব্লকগুলোকে ফিজিক্যাল ব্লকে অ্যালোকেট করতে পারি। দিস ইজ আ ওয়ে, ঠিক আছে। কন্টিজিয়াস অ্যালোকেশন এটাকে বলি আমরা, কন্টিজিয়াস অ্যালোকেশন। দেন নন কন্টিজিয়াস অ্যালোকেশনটা কি, আমরা অলরেডি লিঙ্ক লিস্টের কনসেপ্টটা জানি, তাই না, আমরা অলরেডি লিঙ্ক লিস্টের কনসেপ্টটা জানি। সো ওইখানের কনসেপ্ট একটু রিকল করি। লিঙ্ক লিস্টে কী হতো, আমাদেরকে বলা হয়েছে যে লিঙ্ক লিস্ট হচ্ছে নন কন্টিজিয়াস অ্যালোকেশন। এটাতে সবচেয়ে বড় সুবিধা কি, আমরা যেটা করতে পারি যে আমাদের
যেই জায়গাগুলো ফাঁকা আছে আমাদের হার্ড ড্রাইভের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদেরকে তো কম্পিউটারে লিঙ্ক লিস্ট যখন পড়ানো হয়েছে তখন তো আসলে মেইন মেমোরি দিয়ে বোঝায় যে মেইন মেমোরিতে বিভিন্ন ডিফারেন্ট ফাঁকা জায়গার ভিতরে স্পেসে হচ্ছে লিঙ্ক লিস্টের নোটগুলো স্টোর করা যায়। এখন হার্ড ড্রাইভের ক্ষেত্রেও যদি এই জিনিসটা কনসেপ্টটা ফলো করা হয় যে লিঙ্কড অ্যালোকেশন যেটা আমরা বলতেছি, লিঙ্কড অ্যালোকেশন ইন টার্মস অফ হার্ড ড্রাইভের ক্ষেত্রে বা সেকেন্ডারি স্টোরেজের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা কিছুটা লিঙ্ক লিস্টের মতোই বিহেভ করতেছে। কীরকম? ধরেন আমার লেটসে 50টা 50 এমটি সেক্টর দরকার, ঠিক আছে? এই হার্ড ড্রাইভটা ধরেন এটা আমার একটা হার্ড ড্রাইভের ডিস্ক, 50 এমটি সেক্টরস আমার প্রয়োজন। এখন আমরা যদি লিঙ্কড অ্যালোকেশন চিন্তা করি, লিঙ্কড অ্যালোকেশনের কনসেপ্টটা যদি আমরা চিন্তা করি, আমরা তাহলে কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা হার্ড ড্রাইভের ভিতর কোথায় কোথায় ফাঁকা জায়গা আছে সেইগুলোতে আমরা 50টা ফাঁকা স্পেস বের করতে পারি। সো ধরেন আমি লেটসে এইখানে একটা জায়গা ফাঁকা পেলাম, দেন এইখানে একটা জায়গা ফাঁকা পেলাম, দেন হয়তো এই জায়গায় একটা ফাঁকা স্পেস পাইছি, বাট এই জায়গায় একটা ফাঁকা স্পেস পাইছি, এই জায়গায় একটা ফাঁকা স্পেস পাইছি, এরকম একটা ফাঁকা জায়গা। বাট এগুলো কি হবে? দিজ আর অল মাই লিঙ্কড অ্যালোকেশন। কীভাবে লিঙ্কড অ্যালোকেশন হবে? আমাদের যদি লিঙ্ক লিস্টের কনসেপ্টটা মনে থাকে যে একটা নোট তার নেক্সট নোটটাকে পয়েন্ট করতে থাকে, ঠিক আছে? একটা নোট তার নেক্সট নোটটাকে পয়েন্ট করতে থাকে। এভাবে হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের কনসেপ্টটা দেখছিলাম, যেটা আসলে লিঙ্কড অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। সো কি হচ্ছে, ধরেন এই ব্লকটা আমি যদি একটু ডিফারেন্ট কালারের অ্যারো মার্কটা ইউজ করি, সো ধরেন কথার কথা ধরেন এই ব্লকটা হচ্ছে এই ব্লকটাকে পয়েন্ট করে আছে, এই ব্লকটা হয়তো এই ব্লকটাকে পয়েন্ট করে আছে, এই ব্লকটা হয়তো এই ব্লকটাকে পয়েন্ট করে আছে, এই ব্লকটা এই ব্লকটাকে পয়েন্ট করে আছে, দেন এই ব্লকটা এই ব্লকটাকে পয়েন্ট করে আছে। সো এভাবে আমরা আসলে কি করতেছি, লিঙ্ক লিস্টের কনসেপ্টটাকে ইউজ করে লিঙ্কড অ্যালোকেশনটা করতে পারি। লিঙ্কড অ্যালোকেশনের সবচেয়ে বড় সুবিধাটা কি হইতেছে, আমার আর কন্টিনিউয়াসলি বা কন্টিজিয়াসলি ফাঁকা স্পেসের প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে? সো এর জন্য হইতেছে আমরা কি করলাম, কন্টিজিয়াস অ্যালোকেশনের যে প্রবলেমটা ছিল সেটাকে ওভারকাম করার জন্য আমরা আসলে লিঙ্কড অ্যালোকেশনের হেল্প নিলাম। আচ্ছা, লিঙ্কড অ্যালোকেশনের ভিতরেও বেশ কিছু সামটাইমস প্রবলেম হয়, বিকজ আমরা জানি যে লিঙ্কড অ্যালোকেশন আসলে একটু স্লো একটা প্রসেস। আমরা কিন্তু জানি যে একটা লিঙ্ক লিস্টে কিন্তু আসলে মানে ইটারেশন করা কিন্তু একটু ডিফিকাল্ট। কারণ কি কেউ বলতে পারো মানে লিঙ্ক লিস্ট ডিফিকাল্ট না, মানে একটু টাইমটা বেশি লাগে একটা লিঙ্ক লিস্টের ভ্যালু অ্যাক্সেস করতে, কম্পেয়ার টু অ্যান অ্যারে একটু বেশি টাইম লাগে। এটার কারণটা কি কারো মনে আছে? কেউ বলতে পারবেন? স্যার ডিরেক্টলি মানে ইনডেক্স করা থাকে না, লুপ ইটারেট করে করে করতে হয়। এক্স্যাক্টলি, মানে আমার হচ্ছে আমি তো জানি যে আমার লিঙ্ক লিস্ট যখন কনসেপ্টটা আমি পড়তেছি বা লিঙ্ক লিস্ট নিয়ে যখন আমি ডিল করতেছি, আমি জানি যে এই লিঙ্ক লিস্টের ভিতরে যে নোটগুলো আছে, এই লিঙ্ক লিস্টের ভিতরে যে নোটগুলো আছে এগুলো মেমোরি ডিফারেন্ট মেইন মেমোরি ডিফারেন্ট পয়েন্টে বসে আছে। সো কোন একটা নোট হয়তো এই পয়েন্টে আছে, কোন একটা নোট হয়তো এই পয়েন্টে আছে। সো আমাকে মেমোরিতে ট্রাভার্স করতে হয় যে নেক্সট নোটটা কোথায়, এটাকে খুঁজে বের করতে। আমি অবশ্যই জানি অ্যাড্রেস বলে দেওয়া আছে। সো ধরেন আপনি এখন যে বাসাটায় আছেন, এই বাসায় ধরেন 3টা বা 4টা রুম আছে। এই 4টা রুমে আপনার 4জন বন্ধু আছেন। এখন আপনারা 4জন বন্ধু কিন্তু চাইলে যে কোনো সময় যে কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন, যে কেউ যে কারো রুমে যেতে পারবেন, বা আপনাদেরকে এট এ টাইম অ্যাক্সেস করা সহজ। বাইরে থেকে যদি কেউ আসে আপনাদের 4জন বন্ধুকে মানে আপনাদের 4জন বন্ধুর সাথে দেখা করতে, তখন কিন্তু ইটস ভেরি ইজি, কারণ আপনারা একই রুমের ভিতরে একই বিল্ডিং একই বাসায় আছেন এবং কন্টিনিউয়াস পাশাপাশি রুমে আছেন। সো 4জনকে খুঁজে পাওয়া ইজি। কিন্তু যখন আপনারা 4জন বন্ধু 4টা ডিফারেন্ট এলাকায় থাকবেন, ধরেন আপনি থাকেন মিরপুর, আপনার বন্ধু থাকে বসুন্ধরা, আপনার আরেকজন বন্ধু থাকে মহাখালী, আরেকজন বন্ধু থাকে গুলশান, আরেকজন বন্ধু থাকে মোহাম্মদপুর, তখন কি হবে? তখন যদি কেউ আপনাদের 4জনের সাথে দেখা করতে চায়, তখন কি করতে হবে? আর ধরেন আপনার প্রথম বন্ধুর বাসায় গেল, প্রথম বন্ধু বলল দ্বিতীয় বন্ধুর বাসা তো ওই জায়গায় মোহাম্মদপুর, ওইখানে গেলেন। দ্বিতীয় বন্ধু বলল যে তোমার আরেক বন্ধু তো থাকে মহাখালী, আপনি ওইখানে গেলেন। দেন মহাখালী থেকে আপনার আরেকজন বন্ধু বসুন্ধরা আছে, তার সাথে দেখা করলেন। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার প্রথম বন্ধুর বাসায় না গেলে আপনি দ্বিতীয় বন্ধুর অ্যাড্রেস খুঁজে পান না, দ্বিতীয় বন্ধুর বাসায় না গেলে তৃতীয় বন্ধুর অ্যাড্রেস খুঁজে পান না, তৃতীয় বন্ধুর বাসায় না গেলে চতুর্থ বন্ধুর অ্যাড্রেস খুঁজে পান না। সো বেসিক্যালি যেটা দাঁড়াইলো যে লিঙ্কড অ্যালোকেশন আসলে আমাদের বেশ টাইম কনজাম্পশনটা একটু বেশি। দেন এইটাকে বেটার করার জন্য আমরা আসলে যেটা করলাম সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স অ্যালোকেশন করলাম। অ্যান্ড ইন্ডেক্স অ্যালোকেশনের কনসেপ্টটা যদি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, আমরা হয়তো হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপের কনসেপ্টের সাথে পরিচিত। 220-তে আমরা হয়তো দেখছি হ্যাশ ম্যাপ বা হ্যাশ টেবিল, এটা কি কারো আইডিয়া আছে কি জিনিস? ইয়েস। সো এটাও আমাদের এক ধরনের নন কন্টিজিয়াস অ্যালোকেশন। কি বলতেছে আমরা একটু দেখি, ইন্ডেক্স অ্যালোকেশনের ডিসক্রিপশনটা একটু পড়ি আমরা। নেম অফ এ ফাইল অ্যালংসাইড ইটস অ্যাট্রিবিউটস এন্ড ইন্ডেক্স ব্লক নাম্বার ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য ডিরেক্টরি হোয়ার দিস ফাইল স্টোর। এটা আমরা একটু নিচে দেখবো যখন, তখন এটা ডেসক্রিপশনটা দিয়ে দিব। দেন কি বলছে, বাই অ্যাক্সেসিং দ্য ইন্ডেক্স ব্লক
নাম্বার অফ এ ফাইল, ইনফরমেশন অ্যাবাউট দিস ব্লক অ্যান্ড ইনফরমেশন পয়েন্টার্স টু দেয়ার করেসপন্ড। আচ্ছা, এগুলো আমি আসলে নিচেই বলে দিই। ইচ ফাইল হ্যাজ ওয়ান অর মাল্টিপল ইন্ডেক্স ব্লক, এনিওয়ে। সো আমরা নিচের যদি ছবিটা দেখি আমাদের আসলে মেইন আইডিয়াটা ক্লিয়ার হবে। সো আমাদের আসলে হ্যাশ টেবিলের মেইন কনসেপ্টটা কী ছিল? কি ভ্যালু পেয়ারের একটা কনসেপ্ট ছিল, তাই না? আমাদের এখানে কি থাকতো, আমাদের এখানে ভ্যালু থাকতো। আমরা চাইলে যে কোনো সময় কি এর রেসপেক্টে আমরা হচ্ছে একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারতাম, এবং অ্যাক্সেস টাইম ওয়াজ ভেরি ফাস্ট। হ্যাশ ম্যাপের কিন্তু একটা ভ্যালু অ্যাক্সেস টাইম কিন্তু আমাদের খুব কম। কারণ কি? কারণ আমরা কি দিয়ে দিলেই সেটার ভ্যালুটা আমরা আসলে পেয়ে যাই, ঠিক আছে? কম্পেয়ার টু লিনিয়ার সার্চ অ্যান্ড আদার, হ্যাশ ম্যাপের কিন্তু টাইম কমপ্লেক্সিটি অনেক কম টু ফাইন্ড আ ভ্যালু, ঠিক আছে? সো ওই কনসেপ্টটাকে আসলে চিন্তা করে আসলে ইন্ডেক্স অ্যালোকেশন চিন্তা করা হয়েছে। সো ইন্ডেক্স অ্যালোকেশনে বেসিক্যালি কি বলা থাকে? ধরেন কিতে বলা থাকে একটা অ্যাড্রেস। ধরেন এখানে আমার যদি বলে দেই কি ভ্যালুর কনসেপ্টটাকে যদি আমরা এবার একটু চিন্তা করি, যে এইখানে আমার বলা থাকবে, এইখানে আমার লেটসে ধরেন ডেটা ব্লক, ঠিক আছে? জাস্ট এ মিনিট, এটা লেখাটা ভালো হয় নাই। সো লেটস সে আমরা যদি আসলে এখানে লিখিয়ে দিই, ধরেন কি বা ভ্যালু, এভাবেই যদি লিখি, আচ্ছা এটাই বেটার হবে। এনিওয়ে, সো এটা যদি আমরা লিখি, এখন আমরা যদি একটু চিন্তা করি যে এখানে কি হইতেছে। সো আমরা বেসিক্যালি কি বলতেছি? আমরা একটা অ্যাড্রেস বলে দিচ্ছি, এইখানে যে এই ভ্যালুটা আছে। এরকম আরেকটা অ্যাড্রেস বলতেছি, এখানে আরেকটা ভ্যালু আছে। দেন আরেকটা অ্যাড্রেস বলে দিচ্ছি, এখানে আমরা আরেকটা ভ্যালু পাচ্ছি। এভাবে করে আমরা কি করতেছি? বেসিক্যালি প্রত্যেকটা অ্যাড্রেসের রেসপেক্টে আমরা আসলে ভ্যালুগুলোকে পেয়ে যাচ্ছি, ইনস্ট্যান্টলি আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা আমরা এবার একটু এখানে বোঝার চেষ্টা করি যে এই ছবিটা দিয়ে কী বোঝাচ্ছে। প্রথমে এই ছবিটা একটু ডিসক্রাইব করি, তারপরে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো বেসিক্যালি এটা আসলে একটা ডিস্ক স্পেসকে বোঝাচ্ছে। এই ডিস্কের মধ্যে এই প্রত্যেকটা যে বক্স করা আছে, এইগুলো হচ্ছে এক একটা সেক্টর, ঠিক আছে? এই ডিস্কের প্রত্যেকটা ব্লক, এক একটা সিঙ্গেল এই ব্লকগুলোকে আমরা রাখতেছি সেক্টর হিসেবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেক্টর। সো এইখানে যদি খেয়াল করেন যে ফাইল একটা আছে, ফাইলটার নাম হচ্ছে জিপ, ঠিক আছে? ফাইলটার নাম হচ্ছে জিপ, এবং এখানে বলে দেওয়া আছে কি আমার হার্ড ড্রাইভের ইন্ডেক্স ব্লক 19, ঠিক আছে? ইন্ডেক্স ব্লক হচ্ছে 19, মানে 19 নাম্বার সেক্টরে আমাকে যেতে বলতেছে। ডিরেক্টরি, ফাইল ডিরেক্টরির থেকে বলতেছে যে জিপ নামের যে ফাইল আছে সেটাকে পাওয়ার জন্য আমার প্রথমে 19 নাম্বার ব্লকে যেতে হবে বা 19 নাম্বার সেক্টরে যেতে হবে। তো 19 নাম্বার সেক্টরে আমি আসলাম। 19 নাম্বার সেক্টরে আমি আসার পরে দেখলাম কি এইখান থেকে অনেকগুলো জায়গায় পয়েন্টার করে আছে। সো 19 নাম্বার যেই জায়গাটা, সেইখানে যদি খেয়াল করেন এই গোল্লাটার ভিতরে একটা একটা পেজের মতো দেওয়া আছে, ঠিক আছে? একটা লিস্ট দেওয়া আছে। এখানে কি আছে? এখানে হচ্ছে 9 লেখা, 16 লেখা, 1 লেখা, 10 লেখা, 25 লেখা। এগুলো কি? এগুলো হচ্ছে এই 19 থেকে আমার নেক্সটে কোন কোন সেক্টরে যেতে হবে। ইচ অফ দেম আর দ্য সেক্টর নাম্বারস ফ্রম আওয়ার হার্ড ড্রাইভ, ঠিক আছে? কোন কোন সেক্টরে যেতে হবে সেই ইনফরমেশনগুলো দেওয়া। সো 19 থেকে আমাকে প্রথমে যেতে বলছে কোথায়? আমাকে যেতে বলছে 9 নাম্বার সেক্টরে। দেন 19 থেকে আমাকে কোথায় যেতে বলছে? আমাকে যেতে বলছে লেটস সে 16 নাম্বার সেক্টর। দেখেন এই যে 16তে গেছে। দেন 19 থেকে আমাকে কোথায় যেতে বলছে? আমাকে বলছে 1 নাম্বার সেক্টরে যেতে। এই দেখেন 1 নাম্বার সেক্টর আসছে। এইভাবে করে 10, 25 এই সেক্টরগুলোতে যেতে বলছে। দেন এখানে কিছু জায়গায় -1 আছে। -1 মানে কি? -1গুলো ইন্ডিকেট করতেছে যে আমার এখানে এই কয়টা অ্যাড্রেস পড়লেই হবে, বাকিগুলো আর দরকার নেই, মানে আমার এন্ড অফ ফাইল। এটা বোঝাচ্ছে যে আমি বেসিক্যালি যে জিনিসটা বুঝাইতে চাইলাম, যে আপনাদের যদি একটু কনসেপ্টটা দিই, যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যদি বলি হেড নোট, ঠিক আছে? হেড নোটটা কি হয়? পুরা লিঙ্ক লিস্টের রেফারেন্সটা ক্যারি করে, তাই না? সো এই যে 19 নাম্বার ব্লকটা আপনারা একটু চিন্তা করতে পারেন, এটা হচ্ছে আপনার লিঙ্ক লিস্টের হেড নোটের মতো। সো ওই 19 নাম্বার ব্লকে যদি আপনি যান, একটা ফাইল জিপ নামে ফাইল, এই 19 নাম্বার ব্লকে গেলে কি হবে? আপনাকে এখানে যদি আমরা একটু ক্লিয়ার করে নিই, একটু বোঝার চেষ্টা করি, আপনারা যদি একটু দেখেন, এখানে লেখা আছে 9, 16, 1, 10, 25। তার মানে এই 5টা অ্যাড্রেসে, এই 5টা সেক্টর মিলায় আমার হচ্ছে পুরা জিপ নামে যে ফাইলটা ছিল এই ফাইলটাকে রিট্রিভ করা পসিবল। সো এই 5টা অ্যাড্রেসে যদি আমি যাই, সো লেটসে আমার হচ্ছে 9, দেন হচ্ছে 19, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 25। তার মানে এই 5টা সেক্টরে যদি আমি যাই, এই 5টা সেক্টরে যাওয়ার সাথে সাথে কি হবে? জিপ ফাইলটাকে আমরা আগেই বলে আসছি যে আমরা কিন্তু পুরা ফাইলটাকে কিন্তু একবারে একটা সেক্টরে রাখতে পারি না। আমরা ছোট ছোট লজিক্যাল চাঙ্কে ভাগ করে ফিজিক্যাল ব্লক বা সেক্টরে স্টোর করি। সো 9 নাম্বার সেক্টরে গেলে আমরা কাকে পাবো? ধরেন একটা পোর্শনকে পাবো। ধরলাম পোর্শন 1, ফার্স্ট পোর্শনকে পাইলাম।
দেন 19 নাম্বারে গেলে আমরা হচ্ছে সেকেন্ড পোর্শনকে পাবো, পোর্শন 2। দেন 1-এ গেলে আমরা থার্ড পোর্শনকে পাবো, পোর্শন 3। দেন 10 নাম্বারে গেলে আমরা পাবো পোর্শন 4-কে। দেন 25 নাম্বারে গেলে আমরা পোর্শন 5-কে পাবো। সো পোর্শনও বলতে পারি, এটাকে চাইলে লজিক্যাল ব্লকও বলতে পারি, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। লজিক্যাল ব্লক বললেও কোনো সমস্যা না, আমি জাস্ট এখানে কথার প্রেক্ষিতে জাস্ট বলে ফেললাম পোর্শন ওয়ার্ড। বাট আমরা জানি যে এক একটা সেক্টরে আমরা এক মেইন যে জিপ নামে যে ফাইলটা ছিল, আমাদের যে জিপ ফাইলটা ছিল, এটাকে আমরা ছোট ছোট চাঙ্কে ভাগ করে এই পাঁচটা সেক্টর আমরা আসলে রেখে দিছি। এই জিপ যে ফাইলটা ছিল এটাকে ভাগ করে 5টা ছোট ছোট সেক্টরে রেখে দিছি। আর এই যে জিপ ফাইলটার যে 5টা চাঙ্ক হইছে এবং 5টা চাঙ্কের যে অ্যাড্রেস আছে ডিফারেন্ট, এই অ্যাড্রেসটাকে ক্যারি করতেছে আমাকে কেউ বলতে পারবেন? আচ্ছা, এটা 19 না, এটা 16। এখানে 19 লিখে ফেলছিলাম, সরি, কেউ বলেও নাই যে এখানে স্যার 16 হবে। এনিওয়ে, আমি একটা কোশ্চেন করতেছি যে স্যার এই 19টার কাজ কি? হোয়াট ইজ দ্য জব অফ দিস 19? হোয়াই ডু ইউ নিড ইট? স্যার এই 19 নাম্বার স্লটটা হচ্ছে বেসিক্যালি অন্ডগুলার ইনডেক্স ভ্যালুটা স্টোর করে আর কি। এক্সিলেন্ট। হ্যাঁ বলেন, শেষ করেন, আপনি বলেন। স্যার এইটুকুই, আর আরো কিছু মানে বুঝতেছি না। ওকে, মানে হ্যাঁ, যা বুঝছেন, যেটা বুঝাইছে ওইটুকুই ঠিকই বুঝছেন, পারফেক্ট। সো বেসিক্যালি এই 19 নাম্বার ব্লকে গেলে আমি হচ্ছে আমার যে ফিজিক্যাল ব্লক অফ জিপ আছে, আমার ফিজিক্যাল লজিক্যাল ব্লক অফ জিপস আছে, এই জিপ ফাইলের যে লজিক্যাল ব্লকগুলো আছে, যেটাকে ছোট ছোট চাঙ্কে ভাগ করে কোন সেক্টরগুলোতে রাখছি, সেই ইনফরমেশনটা পাই। সো প্রথমে আপনাকে কি করতে হবে? 19 নাম্বার ব্লকে যেতে হবে। এই 19 নাম্বার ব্লকে গেলে আপনি ছোট ছোট আপনি হইতেছে 5টা সেক্টরের ইনফরমেশন পান, সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, সেক্টর 5, যেগুলো হচ্ছে এই ইনফরমেশনগুলো। আর এই সেক্টরগুলোতে গেলে আপনি কি পান? এই যে 5টা লজিক্যাল ব্লক ছিল, এই 5টা লজিক্যাল ব্লককে একসাথে রিট্রিভ করে এই কমপ্লিট যে জিপ ফাইলটা থাকে সেটাকে আপনি রিকালেক্ট করতে পারেন। সো দিস ইজ দ্য ওয়ে উই ডু দ্য ইন্ডেক্স অ্যালোকেশন। সো ইন্ডেক্স অ্যালোকেশনে কি সুবিধা হচ্ছে? সাপোর্ট র্যান্ডম অর ডিরেক্ট অ্যাক্সেস। সো আমরা চাইলে কি করতে পারি, যে বলছি যে হ্যাশ ম্যাপ যেভাবে কাজ করে, আমরা চাইলে যে কোনো পয়েন্টে যে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা যদি এখন চিন্তা করি যে লেটস সে আমি এই জিপ ফাইলটার শুধু পোর্শন 4 বা লজিক্যাল ব্লক 4টাকে শুধু অ্যাক্সেস করতে চাই, আর কোনোটাকে অ্যাক্সেস করতে চাই না, তাহলে আমরা কি করব, কেউ বলতে পারবেন? আমরা যদি শুধু লজিক্যাল ব্লক 4 বা পোর্শন 4কে অ্যাক্সেস করতে চাই, হোয়াট শুড বি আওয়ার জব? হ্যালো, হ্যালো স্যার ফুল লজিক্যাল ব্লকটাকে অ্যাক্সেস করা? না, জাস্ট আমরা হচ্ছে এই পোর্শন 4 বা লজিক্যাল ব্লক 4 কে অ্যাক্সেস করতে চাই, শুধু আচ্ছা, লজিক্যাল ব্লক 4। ফার্স্টে 1 এ যায়, তারপর হয়তো ইটারেট করে 4 পর্যন্ত যাব আর কি। ফার্স্টে তো 19 আসবো, রাইট? জি স্যার, 19 থেকে হচ্ছে ইন্ডেক্সিং এর মাধ্যমে হচ্ছে 1 এ যাব, সিন্স 1 এর পরে হচ্ছে 9, মানে 9 এর চেয়ে ছোট তো হচ্ছে 4, সো আমার 1 এ যাওয়া লাগবে, তারপরে হচ্ছে ইটারেট করে যাব, এরকম একটা কিছু। মানে বেসিক্যালি তো আমরা চাইলে ইনস্ট্যান্ট এই 19 নাম্বার জায়গায় এসেই তো আমরা চাইলে পোর্শন 4 এর যে 10 নাম্বার ইয়েটা আছে এটাতে অ্যাক্সেস করতে পারি, 10 নাম্বার ও আচ্ছা, সরি স্যার, মানে আমি ডিরেক্টলি ডেটা পয়েন্ট 4 মনে করছি। পোর্শন 4 তো স্যার ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে, ইন্ডেক্স করা আছে। হ্যাঁ, ইন্ডেক্স করা আছে, এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। এটা করে বেসিক্যালি করতে হয়, ঠিক আছে। সো জি এটাই স্যার। বললাম যে চাইলে আমরা আসলে র্যান্ডমলি যে কোনো একটা পোর্শনে অ্যাক্সেস করে ফেলতে পারি, আবার ডিরেক্টলি তো অ্যাক্সেস আমরা বুঝতেই পারতেছি কি। দেন একটা পয়েন্ট আছে নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কথাটার মানে কি? আচ্ছা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে ধরেন আপনার এইখানে এইটা একটা সেক্টর, হ্যাঁ আমি একটু জুম করে রাখলাম, এটা একটা সেক্টর। এখন এই সেক্টরে ধরেন এই সেক্টরটাকে আমরা কিন্তু ফিজিক্যাল ব্লকও ডাকি, ঠিক আছে। এই সেক্টরটাকে আমরা ফিজিক্যাল ব্লকও ডাকি। সো এখন এই সেক্টরে যখন একটা লজিক্যাল ব্লককে আনা হয়, খেয়াল করেন, এই সেক্টরে যখন একটা লজিক্যাল ব্লককে আনা হয়, আমরা কিন্তু জানি যে এগুলোর সাইজিং হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই স্ট্র্যাটেজিটা ফলো করে, ঠিক আছে। আমাদের এই জিনিসটা সামনে যখন পেজিং বা এই মেমোরি আরও ফাইলের আরও ডিসকাশন দেখবো তখন আসলে লাগবে, ঠিক আছে। সো এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি? ধরেন আপনি যদি এই ফিজিক্যাল ব্লকে একটা লজিক্যাল ব্লককে এনে এখানে রাখেন, এবং কিপ দ্যাট ইন মাইন্ড, যদি এই লজিক্যাল ব্লকটার সাইজটা ছোট হয়, ধরেন সাইজটা হচ্ছে এরকম, আমি ভিজুয়ালি বোঝানোর জন্য ছোট করে আঁকলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই লজিক্যাল ব্লকটা, কিন্তু খেয়াল করেন আমার কিন্তু এইখানে কিছু স্পেস ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে। এই যে একটা ছোট লজিক্যাল ব্লককে এনে একটা বড় ফিজিক্যাল ব্লকে রাখা হচ্ছে, ধরেন এই লজিক্যাল ব্লকটার সাইজ ছিল ইনিশিয়ালি 2 MB, ঠিক আছে। এই ফিজিক্যাল ব্লকটার সাইজ হচ্ছে 2 MB,
ফিজিক্যাল ব্লক, ঠিক আছে? এই ফিজিক্যাল ব্লকটার সাইজ হচ্ছে 2 মেগাবাইট। এখন এই 2 মেগাবাইটের ফিজিক্যাল ব্লকে যদি আপনি ধরেন এই ফাইলটা ইয়েলো কালারের ফাইলটা আনছি যেটার সাইজ হচ্ছে আসলে 1 মেগাবাইট, এই লজিক্যাল ব্লকটার সাইজ হচ্ছে 1 মেগাবাইট, তাহলে আসলে কয় মেগাবাইট জায়গা নষ্ট হচ্ছে? আমি কি কোশ্চেনটা বুঝাতে পারছি? যে এই যে 2 মেগাবাইটের যে ফিজিক্যাল ব্লকটা আছে বা সেক্টর আছে, এখানে যদি একটা 1 মেগাবাইটের লজিক্যাল ব্লককে স্টোর করি তাহলে কয় মেগাবাইট জায়গা নষ্ট হচ্ছে? স্যার 1 মেগাবাইট। 1 মেগাবাইট নষ্ট হচ্ছে। তার মানে এই যে স্পেসটাকে নষ্ট হওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? যে এক্সট্রা যে স্পেসটা আমার এখান থেকে চলে যাচ্ছে এটাকে বলতেছি আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আরও এক ধরনের ফ্র্যাগমেন্টেশন আছে, সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। চাইলে আপনারা একটু দেখতে পারেন সেটা কি জিনিস। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো যেটা বলতে চাচ্ছে যে ইন্ডেক্স অ্যালোকেশনের ক্ষেত্রে বেসিক্যালি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা হয় না, মানে এই যে স্পেসের যে ওয়েস্টেজটা এই ঘটনাটা ইন্ডেক্স অ্যালোকেশনের ক্ষেত্রে হয় না। ড্রব্যাকটা কি? পয়েন্টার ওভারহেড। পয়েন্টার ওভারহেডটা কি জিনিস? যে ওই যে আমার হইতেছে যে বেসিক্যালি হার্ড ড্রাইভের বিভিন্ন সেক্টর আসলে ইনফরমেশনগুলো রাখা হয়েছে। সো এক একটা তো দেখেন এই যে পয়েন্ট করে আছে, অ্যারো পয়েন্ট করে আছে, 10-এর দিকে পয়েন্ট করে আছে, 9-এর দিকে পয়েন্ট করে আছে, 16-এর দিকে পয়েন্ট করে আছে। সো আমাকে যদি একটা ফাইল অনেক বড়, এখানে তো মাত্র 5টা পয়েন্টার দেওয়া, এখানে যদি ধরেন অনেক বড় একটা ফাইল এখানে 50টা পয়েন্টারও থাকতে পারে। সো এইটা কিন্তু আসলে খুব হেভি হয়ে যায়। যে যেটা নাকি মেইন অ্যাড্রেসটা ক্যারি করতেছে, যে 19 নাম্বার ব্লকে যে মেইন অ্যাড্রেসটা ক্যারি করতেছে, কোনো সময় যদি এরকম হয় যে এইখানে ধরেন এই জায়গাটার সাইজ হচ্ছে লেটস সে 2 MB, কথাটা বুঝছেন? এই জায়গাটা 19 নাম্বার ব্লকটার সাইজ হচ্ছে 2 MB। এখন যদি এইখানে এমন একটা ফাইল রাখা লাগে যেটা হচ্ছে এই যে আমার যে মেইন যে ফাইলটা আছে, জিপ নামে যে ফাইলটা আছে, এই ফাইলটার সাইজটা ধরেন লেটস সে 2 GB, ধরেন 200 GB, 2 GB না 200 GB বললাম। এখন চিন্তা করতে পারেন আপনারা চাইলে যে এই জায়গাগুলো যদি অনেক ছোট, এই জায়গাগুলোতে যদি 2 MB করে স্পেস থাকে, তাহলে কি আমরা আসলে এইটাতেও তো অবশ্যই 2 MB স্পেসই আছে 19 নাম্বার ব্লকে। তার মানে দেয়ার মাইট বি এ সিচুয়েশন যে আমরা যে এই যে টেবিলটা মেনটেন করতেছি, হ্যাঁ স্যার একটু মিউট করে কমিউনিকেট করেন, ওকে থ্যাংক ইউ। সো আমরা যদি বেসিক্যালি এই 2 MBর জায়গাটার ভিতরে 200 GBর জন্য যে ইন্ডেক্সিং এর যে ফাইলটা বা ইন্ডেক্সিং এর জন্য যে ফাইলটা এখানে আছে এটাকে যদি রাখার চেষ্টা করি, এটা কিন্তু সবসময় রাখতে পারবো না। সো তখন হয়তো আমাকে এই ইন্ডেক্সিং টেবিলটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, যে এই বড় ইন্ডেক্সিং ফাইলটাকে দুইটা ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যেটা আমাদের সেক্টরে অ্যাড্রেসেবল বা সেক্টরে রাখা যাবে এরকম, দুইটা বা দুইয়ের বেশি রাখার এখানে রাখতে হবে। দেন হচ্ছে এখান থেকে আমাকে ফাইলটাকে কমপ্লিটলি অ্যাক্সেস করতে হবে। সো এখানে একটা পয়েন্টার ওভারহেড থাকে, ঠিক আছে? সো এই জিনিসটাই বুঝাইলাম। মাল্টি লেভেল ইন্ডেক্স হোয়েন ফাইল ইজ টু লার্জ, এই যে এটাই বললাম যে মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা তখন বেশি হয়ে যায়। খেয়াল করেন আমি যেটা বলতেছিলাম যে এই 19 নাম্বার ফাইলে যদি আমার এই লজিক্যাল ব্লকের সব অ্যাড্রেসগুলো না রাখা যায়, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? 19 নাম্বারের সাথে এটা যদি আমার 19 হয়, আমার হচ্ছে আরেকটা ফাঁকা জায়গা রাখতে হবে। লেটস আমি ধরলাম এটা 20 নাম্বার জায়গা, 20 নাম্বার জায়গাও কি করব? এরকম অ্যাড্রেসিং আমি করে রাখবো ফর দিস 200 GB ফাইলের জন্য। দেন প্রথমে 19 নাম্বার জায়গায় যে 19 নাম্বারের থাকা টেবিলটা থেকে ধরেন লেটস সে 100 GB ইনফরমেশন রিট্রিভ করবো আউট অফ 200 GB। এটা থাকবে প্রথম 19 নাম্বার ফাইলে, 19 নাম্বার সেক্টরে থাকা টেবিলটাতে। দেন বাকি 100 GB ইনফরমেশন কোথা থেকে রিট্রিভ করব? সেটা রিট্রিভ করবো ধরেন আমার এই যে 20 নাম্বার সেক্টরে যেই টেবিলটা আছে ওইখান থেকে রিট্রিভ করবো। এই হলো আমার 100 + 100 টোটাল 200 GB আমরা রিট্রিভ করলাম, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এনি কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে একটু মুভ করি। সো এইবার যে জিনিসটা পড়বো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? ইউনিক্স ইনোড এই জিনিসটা আসলে ইন্ডেক্সড অ্যালোকেশনেরই একটা স্ট্র্যাটেজি। সো আমরা এখন পর্যন্ত লিঙ্কড অ্যালোকেশন দেখছি, ইন্ডেক্স অ্যালোকেশনটা বুঝলাম, এবার আমরা ইউনিক্স ইনোড কী জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি। সো ভ্যারিয়েন্ট অফ ইন্ডেক্সড অ্যালোকেশন, এটা অলরেডি ফার্স্টেই বলে দেওয়া আছে, ইটস এ ভ্যারিয়েশন অফ ইন্ডেক্স অ্যালোকেশন। আই মিনস ইন্ডেক্সড, নোড মিনস ব্লক, ঠিক আছে? সো এইটা কিন্তু বোঝা জরুরি। এটাকে কেউ আই নোড ডাকে, কেউ, আমি অনেক সময় ইনোড বলি, বাট ইটস আপ টু ইউ আপনি কীভাবে প্রোনাউন্স করতে চান। আই নোডটাই মোস্ট ওয়াইডলি প্রোনাউন্সড হয়। সো হোয়াট এভার, এরপরে যে জিনিসটা হচ্ছে যে এই আই নোড বা ইনোডের এটার ফুল ফর্মটা হচ্ছে আই স্ট্যান্ড ফর ইন্ডেক্সড, আর
নোড মিনস ব্লক, ঠিক আছে, ইন্ডেক্স ব্লকিং মেকানিজম আমরা বলতে পারি। সো এটা করার সবচেয়ে বড় সুবিধা যে ইউনিক্সের প্রোভাইডেড যে ইউনিক্স ইনোডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফাইল হায়ারার্কি খুব ভালো প্রপারলি মেনটেন করা যায়, ঠিক আছে, ফাইলে যে হায়ারার্কি থাকে সেটাকে খুব প্রপারলি ডিল করা যায়। যেমন একটা বড় ফাইল, আমরা কিন্তু একটু আগে বলতেছিলাম যে 200 জিবির একটা ফাইলকে আসলে ইন্ডেক্স অ্যালোকেশন করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, যে এটার জন্য যে টেবিলগুলো দরকার, যে এই যে এরকম যে কি ভ্যালু টেবিলটা দরকার, এটা কিন্তু 200 জিবি ফাইলের ক্ষেত্রে কয়েকটা ডিফারেন্ট সেক্টর জুড়ে হইতে পারে। আমি তো হয়তো এখানে দুইটা সেক্টর নিছি 19 আর 20, এটা হয়তো আরও 5টা লাগতে পারে। সো ইউ নেভার নো। সো এই ধরনের ইন্ডেক্সিংয়ের যে প্রবলেম বা এই ধরনের মানে বিগ সাইজ ফাইল অর্গানাইজেশনের যে প্রবলেম, এইটাকে অ্যাড্রেস করার জন্য আসছে হচ্ছে আপনার ইউনিক্স ইনোডের কনসেপ্ট, ঠিক আছে। ইউনিক্স ইনোডের কনসেপ্ট ইজ ফর হ্যান্ডেলিং ভেরি হাই সাইজ অফ ফাইল, ভেরি বিগ সাইজ অফ ফাইল। সো কি বলতেছে আমরা দেখি, ইট মেনটেন্স মাল্টি লেভেল ইন্ডেক্সিং। সো আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সিং কি, এই জিনিসটা একটু পরে যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো যে মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর সুবিধাটা কি হয়, যে হায়ারার্কি মেনটেন করা যায়। ধরেন এইখান থেকে আমি, হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা, এইখান থেকে দেন আমরা এই জায়গাটাতে যেতে পারি, সেকেন্ড লেভেল, এটাকে আমরা লেটসে বলতে পারি লেভেল 0, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি লেভেল 1, ঠিক আছে। দেন জাস্ট এ মিনিট, ওকে, হ্যাঁ। দেন এইখান থেকে যে আরেকটা লেভেল আছে, এটাকে বলতে পারি আমরা লেভেল 2, ঠিক আছে। সো খেয়াল করেন আমরা কিন্তু ডিফারেন্ট লেভেলে চলে যাচ্ছি। ইউ ক্যান কনসিডার লাইক এ ট্রি, ঠিক আছে। ট্রিতে কি থাকে, আমাদের লেভেল থাকে না, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। সো এরকম একটা ট্রি লাইক স্ট্রাকচার মেনটেন করা হয় টু মেনটেন দ্য ফাইলস, স্পেশালি ফর দ্য মানে লার্জ ফাইলকে হ্যান্ডেল করার জন্য ইটস ভেরি কনভিনিয়েন্ট একটা ওয়ে। সো এটাই বেসিক্যালি আমরা আসলে মাল্টি লেভেলিংয়ে বুঝালাম, যে মাল্টিপল লেভেল হতে হয় ইউনিক্স ইনোড স্ট্রাকচারে, ঠিক আছে। সো ইউনিক্স ইনোডের ভিতরে কয়েকটা ইনফরমেশন থাকে, আমরা যদি সেটা একটু বোঝার চেষ্টা করি সেই ইনফরমেশনগুলো কি। ইউনিক্স ইনোড ইজ এ কাস্টম ডেটা স্ট্রাকচার কনসিস্ট অফ ফাইল অ্যাট্রিবিউটস, ডিরেক্ট ব্লক, সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট অ্যান্ড ট্রিপল ইনডাইরেক্ট। আচ্ছা, একটা ইউনিক্স ইনোড কি জিনিস করে, ইজ এ কাস্টম ডেটা স্ট্রাকচার, যেটার মধ্যে মেনলি আমরা কি করতে পারি, জাস্ট এ মিনিট, ওকে। সো যেটার মধ্যে আমরা চাইলে, যেটার মধ্যে কি করা যায়, ফাইল ওকে, এটা এরকম, এনিওয়ে সো ডেটা স্ট্রাকচারে কি থাকে, ফাইল অ্যাট্রিবিউট। ফাইল অ্যাট্রিবিউট কি, বাই দিস টাইম উই অল নো যে ফাইলের মেটা ডেটাগুলোকে আমরা ফাইল অ্যাট্রিবিউট হিসেবে বলতে পারি, ফাইল নেম, ফাইল সাইজ অ্যান্ড এটসেট্রা। দেন হচ্ছে ডিরেক্ট ব্লক, সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট কি সেটা আমরা একটু দেখি। ডিরেক্ট ব্লক কি বলতেছে, স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার্স টু এ ব্লক হোয়ার ডেটা ইজ স্টোরড। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, ডিরেক্ট ব্লকের মেন কাজ কি, এই জায়গাটা যদি চিন্তা করেন, এই জায়গাটাকে তারা বলতেছে ফাইল স্ট্রাকচার ইউনিক্স ইনোডের যে ডিরেক্ট ব্লক। ডিরেক্ট ব্লক জিনিসটা কি, ডিরেক্ট ব্লক হোল্ড করতেছে এমন সব পয়েন্টারের ইনফরমেশন, যেই পয়েন্টারগুলো হইতেছে কিছু ডেটা ব্লককে পয়েন্ট করে আসছে, যেই ডেটা ব্লকে বেসিক্যালি ডেটা থাকে, ঠিক আছে। কথাটা আরেকবার বলি, স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ব্লক হোয়ার ডেটা ইজ স্টোর। মানে এই জিনিসটার মানেটা কি, কেউ আমাকে একটু বুঝাতে পারবেন যে আমি কি বুঝাইছি, এই ডিরেক্ট ব্লকের মানে কি? এই জিনিসটা বোঝা খুব জরুরি, যে ডিরেক্ট ব্লক কি, সিঙ্গেল ইনডাইরেক্ট কি, ডাবল ইনডাইরেক্ট কি, ট্রিপল ইনডাইরেক্ট কি। এই চারটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। কেউ আমাকে একটু বুঝাতে পারবেন যে হোয়াট ইজ ডিরেক্ট ব্লক, আমি মাত্র যেটা বললাম, এনিওয়ান? একটু পড়েন তো, দেখেন তো কি বলছে, আমি আপনাদের সাথেই পড়ি। দেখেন, স্টোর সাচ ডেটা ব্লকস, মানে ডিরেক্ট ব্লকের কাজ হচ্ছে এমন সব ডেটা ব্লককে স্টোর করতেছে হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ব্লক হোয়ার ডেটা ইজ স্টোর। সো বেসিক্যালি এই ডিরেক্ট ব্লকের ভিতরে এমন সব ডেটা ব্লক আছে, এই ডিরেক্ট ব্লকের ভিতরে এমন সব ডেটা ব্লক আছে, আমরা বলতে পারি যে এগুলোকে এক একটা ব্লক হিসেবে আমি এঁকে দিলাম। এই ব্লকগুলো এক একটা পয়েন্টার হোল্ড করতেছে, খেয়াল করেন, এই ব্লকগুলো এক একটা পয়েন্টার হোল্ড করতেছে, যে পয়েন্টারগুলো অ্যাকচুয়ালি আমার র ডেটাকে পয়েন্ট করে আছে, ঠিক আছে, র ডেটা, ঠিক আছে। র ডেটা বলতে কি, র ইনফরমেশনকে আমার পয়েন্ট করে আছে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি, হোয়াট ইজ ডিরেক্ট ব্লক? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন থাকলে একটু আস্ক করেন স্যার। আমি একটা না অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, কেউ কিছু বলে না। অলক বা ফাইজ একটু বলেন তো, বা জুবাইর, এই ডিরেক্ট ব্লক জিনিসটা কি?
স্যার ডিরেক্টলি হচ্ছে ডেটা স্টোর করে এইটা, মানে ডিরেক্টলি হচ্ছে আহ, দেখেন ও কিন্তু কোনো ডিরেক্টলি ডেটা স্টোরের কথা বলে না, এখানে বলছে স্টোর সাচ ডেটা ব্লক হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার। ডিরেক্ট ব্লকের ভিতরে যে ডেটা ব্লক, ডিরেক্ট ব্লকের ভিতরে যে ডেটা ব্লকগুলো থাকে, এই যে এগুলো এক একটা ডেটা ব্লক, এই ডেটা ব্লকের ভিতরে পয়েন্টার যেগুলো থাকে সেই পয়েন্টারগুলো ডিরেক্টলি ডেটাকে পয়েন্ট করে থাকে। বুঝাইতে পারছি? ডিরেক্ট ব্লক কিন্তু বুঝতে পারছি স্যার। ডিরেক্টলি তাহলে কি ডেটা স্যার রাখে না। ইনডেক্স এর সাথে কম্পেয়ার করা যায়, মানে ইনডেক্স গুলো স্টোর থাকে বেসিক্যালি? কিছুটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি কিছুটা ওইভাবে, মানে পয়েন্টার তো আমার আছে, ঠিক আছে। সো ডিরেক্ট ব্লকে বেসিক্যালি কি হচ্ছে, আমার ডিরেক্ট ব্লকে থাকা ডেটা ব্লকগুলোর ভিতরে পয়েন্টার থাকে, এই যে প্রত্যেকটা হচ্ছে একটা ডেটা ব্লক, এই ডেটা ব্লকে যে পয়েন্টার থাকে সেই পয়েন্টারগুলো হচ্ছে ডেটা স্টোর করতেছে, মানে সেই পয়েন্টার, মানে আমরা তো জানি পয়েন্টারের কাছে পয়েন্টার অ্যাক্সেস করে আমরা ডেটা অ্যাক্সেস করতে পারি, উই অল নো দ্যাট, তাই না? সো ওই জিনিসটা বেসিক্যালি বোঝাচ্ছে। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিসটা কি আছে, সিঙ্গেল ইনডাইরেক্ট স্টোর সাচ ডেটা ব্লক হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ডিরেক্ট ব্লক। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝাচ্ছে কেউ বলতে পারবেন? এই জিনিসটা বেসিক্যালি বুঝাচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট কি বলতেছে, ইনডাইরেক্ট জিনিসটার কথার মানে কি, ইনডাইরেক্ট কথার মানে বুঝতেছি ইটস অপোজিট অফ ডাইরেক্ট। ঠিক আছে, ডিরেক্ট ব্লকে গেলে আমরা কি পাইতাম, ডিরেক্ট ব্লকে গেলে আমরা এমন সব ডেটা ব্লকের সন্ধান পাইতাম যে ডেটা ব্লক হইতেছে আমার র ডেটার পয়েন্টার হোল্ড করতেছে, ওই পয়েন্টার ধরে আমরা অ্যাকচুয়াল ডেটার কাছে পৌঁছায় যেতে পারতাম। কিন্তু সিঙ্গেল ইনডাইরেক্টের ক্ষেত্রে যেটা হয়, সিঙ্গেল ইনডাইরেক্ট নামে ধরেন একটা প্লেস আছে, ধরেন লেটস সে এই জায়গাটাই, যে দেখেন সিঙ্গেল ইনডাইরেক্ট লেখা আছে, এই জায়গাটাতে কি হইতেছে, এই জায়গা হইতেছে ডিরেক্ট ব্লক যেটা আছে, একটা ডিরেক্ট ব্লকের পয়েন্টারকে একটা ডিরেক্ট ব্লকের দিকে পয়েন্ট করে আছে, খেয়াল করেন একটা সিঙ্গেল ইনডাইরেক্ট কি করতেছে, একটা ডিরেক্ট ব্লকের দিকে পয়েন্ট করে আছে। এখন এই ডিরেক্ট ব্লক আসলে কি আছে, আমরা কি জানি যে ডিরেক্ট ব্লকে কি থাকে? এনিওয়ান? স্যার Pointer. ডিরেক্ট ব্লকে হচ্ছে ডেটা ব্লকের ডিরেক্ট অ্যাক্সেসটা থাকে, মানে ডেটা ডেটা ব্লক। ব্লকের ডিরেক্ট অ্যাক্সেস থাকে, এক্সিলেন্ট আনসার। সো সিঙ্গেল ইনডাইরেক্ট বেসিক্যালি যেটা করতেছে, সিঙ্গেল ইনডাইরেক্ট হচ্ছে ডিরেক্ট ব্লককে রেফার করে আছে, ডিরেক্ট ব্লকের দিকে পয়েন্ট করে আছে, ঠিক আছে। এবং এই ডিরেক্ট ব্লক থেকে আমরা হচ্ছে ডিরেক্টলি ডেটাকে অ্যাক্সেস করতে পারতেছি থ্রু দেয়ার পয়েন্টার, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট। ডাবল ইনডাইরেক্টটা তাহলে কি হবে, ডাবল ইনডাইরেক্টটা যেটা হবে যে ও হচ্ছে স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার্স টু এ সিঙ্গেল ইনডাইরেক্ট। তার মানে ডাবল ইনডাইরেক্ট থেকে একটা পয়েন্টার যা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট বা এসআইতে, ওই সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে দেন কি হবে কেউ বলতে পারবেন? একটা ডাবল ইনডাইরেক্ট থেকে একটা সিঙ্গেল ইনডাইরেক্ট আমি পয়েন্ট করে আসি, দেন ওই সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে আমরা কার দিকে পয়েন্ট করে আসি, ডিরেক্ট ব্লকের দিকে পয়েন্ট করে আসি, ঠিক আছে। আর এই ডিরেক্ট ব্লক থেকে আমরা কি করতে পারি, এই যে এই বরাবর যেহেতু লিখলাম, এইগুলো এই দুইটাই হচ্ছে আমার ডিরেক্ট ব্লক, আর এটা ছিল আমার সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক, ঠিক আছে। সো এই ডিরেক্ট ব্লক থেকে আমরা পয়েন্টার ইনফরমেশন নিয়ে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি। সো দেখেন এই যে এইখানে যে আমি একটা হায়ারার্কি আঁকছিলাম একটু আগে, এটা বেসিক্যালি এটাকে বোঝানোর, কনসেপ্টটা বোঝানোর জন্য আমি আঁকছিলাম। সো এই গেল আমার ডাবল ইনডাইরেক্ট। ট্রিপল ইনডাইরেক্টটা কি জিনিস, ট্রিপল ইনডাইরেক্টটা আমরা একটু সামনের নেক্সট স্লাইডটাতে দেখি, তাহলে আমাদের কাছে ফুল ছবিটা আসবে, তাহলে আমরা বুঝতে পারবো। সো ট্রিপল ইনডাইরেক্ট কি করতেছে, আমাদের উপরে লেখা আছে, আগে একটু পড়ে আসি কি বলছে, স্টোর সাচ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ডাবল ইনডাইরেক্ট। সো ট্রিপল ইনডাইরেক্ট আমরা একটু দেখি, এই দেখেন ট্রিপল ইনডাইরেক্ট হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের ট্রিপল ইনডাইরেক্টটা। এই ট্রিপল ইনডাইরেক্টটা কি করতেছে বলেন তো, এনি আইডিয়া, এনিওয়ান? এইটা হচ্ছে আমার ট্রিপল ইনডাইরেক্ট, আমি টি আই লিখলাম, ঠিক আছে। এই ট্রিপল ইনডাইরেক্টটা কাকে পয়েন্ট করেছে, ট্রিপল ইনডাইরেক্টটা পয়েন্ট করেছে ডাবল ইনডাইরেক্টকে, ঠিক আছে। দেখেন এখানে বলা আছে স্টোর সার্চ ডেটা পয়েন্ট হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ডাবল ইনডাইরেক্ট। ডাবল ইনডাইরেক্টের পয়েন্টার যেহেতু হোল্ড করেছে, ডাবল ইনডাইরেক্ট থেকে আমরা কাকে অ্যাক্সেস করতে পারি, Single index. সিঙ্গেল ইনডাইরেক্টে অ্যাক্সেস করতে পারি। আর সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে, সিঙ্গেল ইনডাইরেক্টের থেকে আমরা দেন কাকে অ্যাক্সেস করতে পারি, Direct. ডাইরেক্ট ব্লককে অ্যাক্সেস করতে পারি। ডাইরেক্ট ব্লক থেকে বেসিক্যালি আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। সো একটা ট্রিপল ব্লক প্রথমে কি করতেছে, একটা ট্রিপল ব্লক হতেছে আপনার একটা ট্রিপল ইনডাইরেক্ট কি করতেছে, একটা ট্রিপল ইনডাইরেক্ট হচ্ছে আপনার ডাবল ইনডাইরেক্টকে অ্যাক্সেস করে আসছে, ডাবল ইনডাইরেক্ট থেকে আমরা সিঙ্গেল ইনডাইরেক্টে যেতে পারি, সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে আমরা ডেটা ব্লকে যেতে পারি। লেখাটা একটু কাটাকাটি হচ্ছে, আমি একটু ক্লিন করে লিখি, সো এখানে হচ্ছে আমার এই ট্রিপল ইনডাইরেক্টটা কাকে পয়েন্ট করেছে, একটা ডাবল ইনডাইরেক্ট ডিআই লিখলাম সংক্ষেপে, দেন এই ডাবল ইনডাইরেক্ট হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করেছে, এই সিঙ্গেল ইনডাইরেক্ট হচ্ছে এই সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে হচ্ছে আমরা কাকে পয়েন্ট করেছি, ডিরেক্ট ব্লককে পয়েন্ট করেছি, ডিরেক্ট ব্লককে ডিবি লিখলাম, ঠিক আছে, সংক্ষেপে ডিবি লিখলাম। এই ডিরেক্ট ব্লক থেকে আমরা বেসিক্যালি ডেটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে।
সো এই ধরনের ট্রি স্ট্রাকচারে কেন না হয় আমি শুরুতেই বলছিলাম যে ইটস লাইক এ ট্রি স্ট্রাকচার, ইটস বেসিক্যালি নেসেসারি টু এই ফাইল হায়ারার্কি মেনটেন করার জন্য। বেসিক্যালি যেগুলো খুব বড় সাইজের ফাইল থাকে সেগুলোকে আসলে স্টোর করার জন্য, সেগুলোকে আমাদের পারসিস্টেন্ট স্টোরেজে স্টোর করার জন্য আমরা হচ্ছে এই ইউনিক্স ইনোডের কনসেপ্ট আসলে ইউজ করি। সো এটা কি ক্লিয়ার, বা এই স্ট্রাকচারটার কোথায় কি আছে আমরা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? দেখেন ডিরেক্ট ব্লক থেকে ডেটাকে অ্যাক্সেস করা যাচ্ছে, সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে আমরা হচ্ছে একটা ডিরেক্ট ব্লককে অ্যাক্সেস করতেছি, এই ডিরেক্ট ব্লক থেকে ডেটাকে অ্যাক্সেস করি। ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হয়, এই জায়গা থেকে হইতেছে আমরা ডাবল ইনডাইরেক্ট থেকে সিঙ্গেল ইনডাইরেক্টে আসতেছি, এটাকে আমরা ধরলাম এই 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 জিনিসটাকে আমরা বলতেছি ধরেন লেটস সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে আমরা বলতেছি এখান থেকে হইতেছে ডিরেক্ট ব্লক, আর এই ডিরেক্ট ব্লক থেকে আমরা হচ্ছে ডেটাকে পাইতে পারি, ঠিক আছে। আর ট্রিপল ইনডাইরেক্ট তো মাত্র দেখালাম যে ট্রিপল ইনডাইরেক্ট হচ্ছে ডিরেক্ট ডাবল ইনডাইরেক্টকে পয়েন্ট করেছে, ডিআই তে ডাবল ইনডাইরেক্ট লিখছি, দেন ডাবল ইনডাইরেক্টগুলো এসআই বা সিঙ্গেল ইনডাইরেক্টকে পয়েন্ট করে আছে, আর এসআই থেকে ডেটা ব্লকে পয়েন্ট করে আছে, ডেটা ব্লক থেকে বেসিক্যালি ডেটার দিকে পয়েন্ট করে আছে। সো দিস ইজ দ্য হায়ারার্কি অফ ইউনিক্স ইনোড। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা এই স্ট্রাকচারটা বুঝি না এনিওয়ান? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না বুঝলে বলেন। আচ্ছা, সো এবার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসলে আমি একটু কারো একজনের সাথে একটু করতে চাই, কেউ কি একটু কোঅপারেট করবেন? আবু সাইদ, আবিদ, ফাইজ, দুবাইর কেউ একজন, ঠিক আছে? এনিওয়ে, সো আমি একটু পড়ি, প্রবলেমটা একটু পড়ি, একটু শুনি কি বলতেছে। এ ফাইল সিস্টেম ইউজেস ইউনিক্স ইনোড ডাটা স্ট্রাকচার, এই ম্যাথটা কিন্তু আসে, ঠিক আছে? এখানে যা যা পড়াইতেছি কিপ দ্যাট ইন মাইন্ড। আপনারা অলরেডি ভিডিওর আগেও দেখছেন যে ম্যাথ বা কোড ট্রেসিং যা পড়াই এগুলো কিন্তু সবই আসে, এবং কনসেপচুয়াল কোশ্চেন তো আসে। এর জন্য আসলে কনসেপ্ট অনেক বেশি বলতে থাকি, হয়তো অনেক টাইম আমি কনসেপ্ট বলি জাস্ট বিকজ আপনাদের আসলে কনসেপচুয়াল কোশ্চেনগুলো অ্যাড্রেস করতে পারেন। সো এ ফাইল সিস্টেম ইউজেস ইউনিক্স ইনোড ডাটা স্ট্রাকচার, যেটা এই যে মাত্র আমরা দেখলাম এই ধরনের একটা ডাটা স্ট্রাকচার ইউজ করতেছে ফাইল সিস্টেমটা, হুইচ কন্টেন্টস 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস। ডিরেক্ট ব্লক অ্যাড্রেস মানে কি, যেখান থেকে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারতেছি। দেন হইতেছে 1 সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক, 1 ডাবল ইনডাইরেক্ট ব্লক, 1 ট্রিপল ইনডাইরেক্ট ব্লক, সাইজ অফ ইচ ব্লক ইজ 64 বাইটস অ্যান্ড সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস ইজ 4 বাইটস। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল ফাইল সাইজ। তার মানে আমার আসলে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে পড়ি। প্রথমে বলে দেওয়া আছে ফাইল সিস্টেমটা ইউনিক্স ইনোড ডেটা স্ট্রাকচার ইউজ করবে, বুঝলাম। দেন বলে দেওয়া আছে 4টা ডিরেক্ট ব্লক দেওয়া আছে। ডিরেক্ট ব্লকগুলো দেখতে কীরকম, এই যে আমরা এই যে এখানে অলরেডি দেখাইছি ডিরেক্ট ব্লক হচ্ছে এগুলোকে বলতেছি আমরা, ঠিক আছে? বা আমরা যদি এই ছবিটা বুঝতে একটু প্যারা লাগে এইটাকে চিন্তা করতে পারি, ঠিক আছে? আমি একটু ক্লিন করে দিই। সো দেখেন এখানে ডিরেক্ট ব্লক বলে দেওয়া আছে কয়টা, আমার এখানে এখানে তো একটা নর্মাল বেসিক স্ট্রাকচার, সো আমাদের কোশ্চেনে বলা আছে 4টা ডিরেক্ট ব্লক আছে, ঠিক আছে? তার মানে 4টা ডিরেক্ট ব্লক থেকে আমি ডিরেক্টলি 4 জায়গায় ডেটা অ্যাক্সেস করতে পারতেছি। দেন কি বলছে 1 সিঙ্গেল ইনডাইরেক্ট, তার মানে ওই সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে হইতেছে আমরা ডিরেক্ট ব্লকে যেতে পারি, দেন ডিরেক্ট ব্লক থেকে আমি ডেটা পাইতে পারি। দেন বলা আছে 1 ডাবল ইনডাইরেক্ট থেকে আমরা একটা সিঙ্গেল ইনডাইরেক্টে যাব, সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট ব্লকে যাব, দেন ডিরেক্ট ব্লক থেকে আমরা ডেটা অ্যাক্সেস করব। দেন ট্রিপল ইনডাইরেক্ট কি অলরেডি আমরা জানি যে ট্রিপল ইনডাইরেক্ট থেকে ডাবল ইনডাইরেক্টে যাইতে হয়, দেন ডাবল ইনডাইরেক্ট থেকে সিঙ্গেল ইনডাইরেক্টে যেতে হয়, সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে ডেটা ব্লক, দেন ডেটা ব্লক থেকে ডেটা অ্যাক্সেস করতে হয়। সো এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া, আমার কাজ হচ্ছে ফিগার আউট করা যে আমি কত বড় একটা ফাইলকে আসলে এই স্ট্রাকচার ফলো করে স্টোর করতে পারবো। আমাকে এই গিভেন ইনফরমেশনগুলোর উপরে বেসিস করে ম্যাক্সিমাম কত বড় একটা ফাইলকে আমি স্টোর করতে পারবো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা আমরা একটু পড়ি। সেটা কি, সাইজ অফ ইচ ব্লক ইজ 64 বাইটস। তার মানে আমার এখানে যেই ব্লকটা আছে, এখানে তো একটা ব্লক না, এখানে অনেকগুলো ব্লক আছে। সো সাইজ অফ ইচ ব্লক হচ্ছে 64 বাইট, ঠিক আছে? এবং এই ব্লকটার মধ্যে কিন্তু এত বড়, এই 64 বাইট কিন্তু বেশ বড়, ঠিক আছে? এখনকার দিনের টাইমে আসলে 64 অনেক ছোট মনে হয়, স্যার 64 বাইট এত ছোট, এটাকে আপনি এত বড় করে দেখাচ্ছেন, বাট দিস ইজ ভেরি বিগ সাইজ যদি আপনি চিন্তা করেন ইন টার্মস অফ আসলে ফাইল সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে? সো কি বলতেছে ইচ ব্লক, ঠিক আছে? আমরা যে এখানে ব্লকগুলো পড়তেছিলাম, এই ব্লকগুলোর প্রত্যেকটা সাইজ বলতেছে কত, 64 বাইট করে। এখন এই 64 বাইটকে আমরা কি করছি, এই 64 বাইটের প্রত্যেকটা লোকেশনকে অ্যাড্রেসিং করা হয়েছে, যে অ্যাড্রেসিং হচ্ছে ব্লক অ্যাড্রেস হচ্ছে 4 বাইট করে। তার মানে এখানে হচ্ছে আপনার 4 বাইট করে জায়গা চিন্তা করতে পারেন, বা 4 বাইটের অ্যাড্রেসিং করা হয়েছে, ঠিক আছে? তার মানে 64কে যদি আমি 4 দিয়ে ভাগ করি,
তাইলে আমার আসলে এখানে কয়টা ডেটা ব্লক হওয়া সম্ভব? আমি বলে দিলাম এখানে আপ টু 64, ঠিক আছে, এই সাইজটা হচ্ছে 64, আমি তো 64টা মানে মানে 64 এর সাইজ দেখাইতে পারবো না। সো এইখানে যদি প্রত্যেকটা ঘরকে যদি আমি 4 বাইটে ভাগ করি, তাহলে আসলে আমার টোটাল কয়টা এমটি স্পেস তৈরি হবে কেউ বলতে পারবেন? 16 16 64 ভাগ 4 হচ্ছে 16টা, ঠিক আছে। সো আপনারা কিন্তু আসলে কথায় কথায় কিন্তু অলরেডি একটা ইনফরমেশন বের করে ফেলছেন, সেটা কি খেয়াল করেন, টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ডেটা ব্লক। তার মানে একটা ডেটা ব্লকে কয়টা পয়েন্টার থাকতে পারতেছে? আমার টেকনিক্যালি 16টা পয়েন্টার থাকতে পারতেছে। তার মানে এই 16টা পয়েন্ট, এই 16টা ইয়ে দিয়ে আমরা কি করতে, নাম্বার অফ পয়েন্টার দিয়ে আমরা কি করতে পারি, আমরা হইতেছে 16টা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ইনফরমেশন। দেখেন সাইজ অফ ইচ ডেটা ব্লক যেটা হচ্ছে 64, সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস যেটা এই যে এখানে বললাম যে 4 বাইট করে করা আছে এবং কোশ্চেনে বলা আছে, দেখেন সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস ইজ 4 বাইট। সো আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ডেটা ব্লক, মানে একটা ডেটা ব্লকে কয়টা, একটা ডেটা ব্লকে টোটাল কয়টা পয়েন্টার হতে পারে সেই ইনফরমেশনটা বের করে ফেলেন। তার মানে এখানে টোটাল এই 64 বাইট জায়গায় হইতেছে 16টা পয়েন্টারকে আমরা রাখতে পারতেছি, ঠিক আছে, এই ইনফরমেশনটা পাইলাম। এরপরে পুরা জিনিসটাকে ক্যালকুলেট করা শুরু করছে। খেয়াল করেন কি করছে, টোটাল নাম্বার অফ পয়েন্টার্স, সো নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক। সো এই ইনফরমেশনটা আমি কোথা থেকে পাবো? এনিওয়ান? নাম্বার অফ পয়েন্টার্স ইন নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক, এটা আমি কোথা থেকে পাবো? একটা একটা করে আসে, আগে এটুকু বুঝাইনি, তারপরে বাকিটাতে যাব। সো খেয়াল করেন একটু প্রশ্নটা, মানে আমি প্রশ্নটা বারবার পড়তেছিলাম আপনাদের জন্য, যে হুইচ ইউনিক্স ইনোড ডাটা স্ট্রাকচার হুইচ কন্টেন্স 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস, 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস। তার মানে ডিরেক্ট ব্লক অ্যাড্রেসে গেলে আমরা কি পাই, আমরা ডিরেক্টলি ডাটাকে অ্যাক্সেস করতে পারি। তার মানে এটা হচ্ছে কি সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যে নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক। তার মানে দেখেন এখানে কয়টা আছে, 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস, তার মানে এখানে 4টা পয়েন্টার আছে। সো দ্যাটস হাউ উই গট দ্য 4, ঠিক আছে। দেন কি বলছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট। সো এখানে একটা জিনিস দেখেন তো, টোটাল নাম্বার অফ পয়েন্টার ইন ওয়ান ডেটা ব্লক, ঠিক আছে, একটা ডেটা ব্লকে আমরা কি করতেছি, আমরা আমরা কয়টা পয়েন্টার রাখতে পারতেছি? 16টা পয়েন্টার রাখতে পারতেছি। তার মানে নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট আসলে কয়টা কয়টা ডিরেক্ট ব্লকে পয়েন্ট করবে? এই কোশ্চেনটা আমি আরেকবার করি, লাস্টে কে আনসার দিয়েছিলেন? সামি আনসার দিছিলেন? জি স্যার আই গেস। আচ্ছা সমস্যা নাই, মানে একসাথে ট্রেস করি না, বুঝি না, ভয় পায়েন না। জি স্যার সমস্যা নাই স্যার, ভয়ের কিছু নাই আসলে। সো প্রথমে নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক কি বুঝছি এটা একটু বলেন। নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক মানে ওই যে ওইটা স্যার, একটা ডিরেক্ট ব্লকে যে কয়টা টোটাল মানে নাম্বার অফ পয়েন্টার থাকতে পারবে, মানে এখানে মানে কোশ্চেনে কোথায় দেওয়া আছে সেটা সেটা বলেন। টোটাল নাম্বার অফ পয়েন্টার্স ইন ওয়ান ডেটা ব্লক, এইটা স্যার হচ্ছে ওকে 4 ডিরেক্ট, জি স্যার 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেস, 1 সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক, 1 ডাবল ইনডাইরেক্ট ব্লক এন্ড 1 ট্রিপল ইনডাইরেক্ট ব্লক। আচ্ছা এইবার, আচ্ছা এইবার আমাকে বলেন, এইটা তো পাইলাম তাই না, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক 4, এইটুকু তো পাইছি, ইয়েস অর নো? জি স্যার, জি স্যার। এরপরে দেখেন ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে, টোটাল নাম্বার অফ পয়েন্টার্স মানে কয়টা পয়েন্টার আমার এই স্ট্রাকচারের জন্য ফিট করা যাবে, এটা হচ্ছে ফর্মুলাটা কি, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লকস, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডাবল ইনডাইরেক্ট, নাম্বার অফ পয়েন্টার্স ইন ট্রিপল ইনডাইরেক্ট, ঠিক আছে। ম্যাথটা জি সোজা, স্যার। বাট ম্যাথটা বোঝাটা ইম্পর্টেন্ট। এরপরে কি করছে, নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্টের ক্ষেত্রে কি করছে, 16 নিচ্ছে। কোশ্চেন হচ্ছে এটা 16 কেন? আচ্ছা 16 নিচে কারণ হচ্ছে আমার এখানে 4x4 মানে চাইল্ড থাকবে 4টা, আর ওই পাশে তো ওই 4টাকে হচ্ছে আবার স্টোর করার জন্য আবার ওই মানে আমি মানে ফার্স্ট মানে সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লকে যেটা হবে। আচ্ছা স্যার আমি আরেকটু বলি, ধরেন একটা সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক আছে, ওইখান থেকে যে 4টা ডেটা পয়েন্টার বের হবে ওটা আবার 4টা আলাদা আলাদা পয়েন্টে হচ্ছে পয়েন্ট করা থাকবে। জি স্যার, হ্যাঁ সো এখান থেকে ওইটা আবার হচ্ছে হ্যাঁ, ডেটা, ওইটা হচ্ছে স্যার আরেকটা মানে 4টা আলাদা ইনডাইরেক্ট ব্লকে বা হচ্ছে মানে মেইন মানে যেটা আর কি বেসিক্যালি ডিরেক্ট ব্লক অ্যাড্রেস, যেটা এই 4টা হচ্ছে ডিরেক্ট ব্লক অ্যাড্রেস। আর এই আমি 4টা আপনার থেকে সাথে যেটা আপনার 4টা সাথে থেকে যেটা বুঝাচ্ছি। বের হবে এই 4টা হচ্ছে একদম ডেটা ব্লকে যাবে। ছবিটা জি কি স্যার। বোঝা যাচ্ছে? মানে ব্লু কালার, আই এম সরি আমি এক কালারের উপর আইকে ফেলছি, বাট আপনি যেটা বলতেছিলেন আমি মিনওয়াল এটাই আঁকতেছিলাম, ঠিক আছে। জি সো স্যার, জি দেখেন স্যার একটা ওইটাই। সিঙ্গেল ইনডাইরেক্ট থেকে আমার হচ্ছে ডিরেক্ট ব্লক বের হয়েছে, ওই ডিরেক্ট ব্লক থেকে কি হয়েছে, 4টা করে এগুলো আবার মানে মানে এই অ্যারোগুলা বেসিক্যালি হচ্ছে একটা ডেটাকে পয়েন্ট করে আছে, বোঝা গেছে ছবিটা? জি স্যার। সামি ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি হবে, নাম্বার অফ পয়েন্টার্স ইন ডাবল ইনডাইরেক্ট, তার মানে এই ছবিটারে যদি আরেকটু এক্সটেন্ড করি, তার মানে এটারে ডাবল ইনডাইরেক্ট বোঝা যাচ্ছে 16 টু দি পাওয়ার স্কয়ার, মানে 16 টু দি পাওয়ার 2 আরো 16 ইনটু 16 হবে, তাই না? এটা জি তো আমার স্যার। এখানে আঁকা সম্ভব না, বুঝাই তো যাচ্ছে যে এখানে আরো বের হবে, ট্রিটা আরো এক্সপ্যান্ড করবে। আর দেন হচ্ছে ট্রিপল ইনডাইরেক্ট হচ্ছে 16 কিউব, মানে ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে 16 টু দি পাওয়ার 2। এইখানে একটা স্যার কনফিউশন বা প্যাচ লাগিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমি 4 কে টানতে পারি এখানে, মানে 4 স্কয়ার মানে 4 কে এক্সটেন্ড করতে পারি, মানে এটা আমার ঝামেলা হইতে পারে, দেখে বুঝতেছি। না এটা আচ্ছা না ঝামেলা হবে না। কেন কেন ঝামেলা হবে না? আপনি তো ভিতরের কনসেপ্টটা বুঝতেছেন। আপনি প্রথমে জানেন যে ডিরেক্ট ব্লক কয়টা আছে, আপনি একটা কোশ্চেন থেকে জানেন 4টা আছে, খুব ভালো ও কথা। আচ্ছা জি স্যার, আপনি হ্যাঁ হ্যাঁ। দেন আপনার ফর্মুলা তো অলরেডি লেখা শেষ, আপনি প্রথমে নাম্বার অফ পয়েন্টার্স ইন ডিরেক্ট ব্লক, এটা তো আপনি তাকে ফর্মুলাটা লিখবেন, দেন হচ্ছে নাম্বার অফ পয়েন্টার্স ইন সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট, ট্রিপল ইনডাইরেক্ট। এখন আচ্ছা ডাবল ইনডাইরেক্ট, সিঙ্গেল ইনডাইরেক্ট তো অলরেডি আমি আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাইলাম যে এই যে একটা ব্লক, এই ব্লক থেকে হ্যাঁ প্রথমে হ্যাঁ। চারটা নোড বের হয়েছে, এই চারটা নোড এখানে আছে, এই চারটা নোডের প্রত্যেকটা থেকে যদি চারটা করে নোড বের হয়, ঠিক আছে, তার মানে কয়টা বের হবে, 4 2 8, 3 4 12, 4 4 16টা, তাই না? জি তো স্যার 16 16টা। হিসাব তো আমি পাইলাম, এই 16টা হইতেছে হ্যাঁ এই যে হ্যাঁ। এখানে আসছি যে নাম্বার অফ পয়েন্টার সিঙ্গেল ইনডাইরেক্ট। তো জি স্যার। এইটারে যদি আপনি হায়ারার্কিক্যালি আরো এক্সপ্যান্ড করেন, ডাবল ইনডাইরেক্টের ক্ষেত্রে কি 16 টু দি পাওয়ার 2, 16 স্কয়ার, তার জি মানে স্যার। এটা আরো বাড়বে, হ্যাঁ হ্যাঁ এখান হ্যাঁ। থেকে আবার 4টা করে বের হবে, মানে জি ঠিক স্যার, আছে? ওইখান থেকে হচ্ছে বেসিক্যালি 16টা বের হবে আবার। ঠিক আছে, আবার এইখান থেকে আরো 16টা, মানে 16 ইনটু 16 এই জিনিসটা হবে। দেন বুঝতে ট্রিপল পারছি। ইনডাইরেক্টের ক্ষেত্রে 16 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তার মানে এটা আরো এক্সপ্যান্ড করতেছে, এটা তো আর আঁকা সম্ভব না, এই জায়গাটার ভিতরে এটা আঁকতে গেলে আসলে দিনকাল পার জি হয়ে স্যার। যাবে, বাট স্যার উই বুঝতে ক্যান পারছি। মানে ভিজুয়ালাইজ যে এটা কিভাবে হইতে পারে, ঠিক আছে? সো এইভাবে করে আমি ক্যালকুলেট করে আমি হচ্ছে 4372 এই ইনফরমেশনটা পাইলাম। তার মানে এটা হইতেছে আমার নাম্বার অফ টোটাল পয়েন্টার, মানে আমার এই ধরনের একটা জায়গাটাতে আমি হইতেছে টোটাল 4372টা পয়েন্টার পাইতে পারি। এবং আমাকে একটা ইনফরমেশন অলরেডি বলা, সেটা কি, আমার ব্লক সাইজ হচ্ছে 64 বাইট, ঠিক আছে? ব্লক সাইজ কত, 64 বাইট। তো 4372 সাথে যদি 64 কে গুণ করি, দেন আমরা এরকম একটা বাইট ইনফরমেশন পাই। এই বাইটটাকে আমরা কিলোবাইটে কনভার্ট করব। কিপ দ্যাট ইন মাইন্ড, পরীক্ষার হলে কিন্তু এই বাইট, কিলোবাইট, এই ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু বেশ ঝামেলা হয় আপনাদের, ঠিক আছে? সো 1 মেগাবাইট কতটুকু, 1 কিলোবাইট কতটুকু, কত বাইট, এই জিনিসগুলো কিন্তু মানে পরীক্ষায় যাওয়ার আগে স্যার একটু 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 গো থ্রু করে যান, ঠিক আছে? নাহলে কিন্তু পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো আমরা যদি আসলে এই 279808 এটা বাইটে দেওয়া, সো কোশ্চেন পরীক্ষা যদি বলে দেয় যে এটাকে এই যে অ্যান্সারটা পাবা এটাকে কিলোবাইটে কনভার্ট করে দেখাবা, এটা যদি বলা থাকে তখন কিন্তু আপনাকে 1000, সরি ভাগ চিহ্ন জায়গায় মড দিয়ে দিলাম কেন আল্লাহ জানে, এনিওয়ে। সো এটাকে কিন্তু আমরা অবশ্যই 1024 দিয়ে ভাগ করে এই 273.25 কিলোবাইট এটা কিন্তু আমরা দেখাবো, হ্যাঁ? পরীক্ষার হলে কিন্তু অনেক সময় এটা করতে পারে যে আপনাকে আপনার অ্যান্সারটা বাইটে আসলো, বাট দেন আপনাকে আসলে কিলোবাইটে কনভার্ট করতে বলতে পারে। সো কিপ দ্যাট ইন মাইন্ড যে কিভাবে কিলোবাইটে কনভার্ট করতে হয় বাইট থেকে বা মেগাবাইটে, এই জিনিসগুলো একটু 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 দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ ফর এক্সাম্পল, মানে এটা কি স্যার হাইব্রিড হইতে পারে? যেমন হচ্ছে একটা ডাইরেক্ট ব্লক আমি নিলাম, ওইখান থেকে একটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট বের হলো আর একটা ডাবল ইনডাইরেক্ট বের হলো, এরকম কি হইতে পারে? না 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 না, এই এই আপনি আপনি যেটা বলতেছেন যে ইটস এ কম্বিনেশন, তাই না? এই কথাটা জি বলতে জি চাচ্ছেন না? না, কম্বিনেশন করে না, কম্বিনেশন করলে সমস্যা আছে। কম্বিনেশন করলে মানে আপনি আপনি যখন একটা ট্রিপল ইনডাইরেক্ট পর্যন্ত একটা ফাইলকে যখন মানে স্ট্রাকচার করার চিন্তা করতেছেন, তার মানে ফাইলটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে? জি জি এখন স্যার। আপনি যদি এরকম কিছু করার চেষ্টা করেন যে ওর কোশ্চেনটা কিন্তু খুব ভালো, কেউ যদি বুঝতে পারেন যে স্যার একটা মানে এইখানে কি এরকম হওয়ার কোনো চান্স আছে কিনা যে স্যার একটা ডাবল ইনডাইরেক্ট থেকে কি একটা সিঙ্গেল ইনডাইরেক্ট বের হতে পারে কিনা, বা এরকম কিছু, বা একটা ট্রিপল ইনডাইরেক্ট বের হতে পারে কিনা, কম্বিনেশন করা, এটা করা হয় না। এটা না করার পিছনে মেইন রিজন হচ্ছে তাহলে ফাইলের যে স্ট্রাকচারিং এর যে কনসেপ্টটা, এই কনসেপ্ট আপনি কমপ্লিটলি ব্রেক করে ফেলতেছেন। স্যার তার মানে এই ট্রি স্ট্রাকচারটা বেসিক্যালি একটা কমপ্লিট ট্রি। একটা কমপ্লিট ট্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বেসিক্যালি স্যার। হচ্ছে ইনফরমেশন ক্যারি করার জন্য এটাকে মেনটেন করা হইতেছে, ঠিক আছে? জি ওকে। স্যার। তাহলে হচ্ছে স্যার ম্যাথ যেটা করলাম ওটা মোটামুটি সবসময় সিমিলার একটা স্ট্রাকচারই ফলো করবে। একটু হয়তো ঘুরায় কথাগুলো একটু ঘুরায় আসতে পারে, ঠিক আছে? একদম যে আচ্ছা এক্সাক্ট এই কথাটাই বলবে হয়তো তা স্যার, ওই না, যে হয়তো ফর্মুলার পার্টটুকু স্যার, যেমন 4 এর পরে 16 আসলো, তারপরে 16 স্কয়ার, 16 কিউব, এরকম একটা কিছু। সেটা তো আছে, কিন্তু হইতে পারে না যে কোনো একটা একটা ভ্যালু মিসিং করাই দিল বা কোনো একটা কিছু করতে দিল মাঝখান থেকে, হইতেই তো পারে, ইউ নেভার নো, ঠিক জি আছে? স্যার বুঝতে পারছি। সো জি স্যার। এনিওয়ে,
সো এখন আমরা যে জিনিসটা পড়বো এই পার্ট থেকে, ফাইল সিস্টেমের এই পার্টটা থেকে আপনাদের একটা বই দেওয়া আছে। আপনারা, আমি জানি না, আপনারা মিডের আগে আমি বারবার বলতাম যে বই পড়ার কথা। সো আমরা মিডের আগে যে বইটা ফলো করছি সেটা হচ্ছে গ্যাগনে শিলবার্সের একটা বই। ওই বইটা অপারেটিং সিস্টেমের খুব পুরানো বই। বাট এখন ফাইল সিস্টেমের জন্য যে টপিকটা পড়বো, সেটার জন্য যে বইটা পড়বো ও স্টেপ অপারেটিং সিস্টেম 3 ইজি পিসেস, ঠিক আছে? এটা লিখছে রেমজি নামে একটা ভদ্রলোক, ওনার লেখা বইটা খুবই খুবই ভালো। হ্যাঁ, এই বইটাও খুবই মানে এই টপিকটা আসলে মানে বা যে কোনো টপিক আসলে ওই বইটা থেকে পড়ে খুব মজা আমি দেখছি, ঠিক আছে? সো এটা আমরা আসলে এই বইটা ফলো করব। হ্যাঁ, এই রেস্ট অফ দ্য পার্ট অফ ফাইল সিস্টেম। হ্যাঁ, কেউ কিছু বলবেন? ওকে, সো এটা এটা আমরা রেস্ট অফ দ্য পার্ট আমরা এখান থেকে পড়বো। So the way to think, there are two different aspects to implement file system. প্রথমটা কি বলতেছে, data structure. So what type of on-disk structure are utilized by the system to organize its data and metadata or file attributes. সো আপনার আসলে একটা প্রশ্ন করতেছে যে আসলে কি টাইপের ডাটা স্ট্রাকচার আসলে আমরা ইউজ করতেছি আমরা ইন অর্ডার টু স্টোর দ্য ফাইল ইন আওয়ার হার্ড ড্রাইভ অ্যান্ড মেটাডাটা অ্যান্ড ফাইল অ্যাট্রিবিউটসগুলোকে কীভাবে আমরা স্টোর করতে যাচ্ছি এবং এটা স্টোর করা ডেটা স্ট্রাকচারটা কী। সেকেন্ডে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা কি, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারটা কীভাবে মেনটেন করতে চাচ্ছি। সেকেন্ড হচ্ছে এই যে ডেটা স্ট্রাকচারে যে ফাইলটাকে রাখতেছি, স্টাইলে যে রাখছি, আমরা যে ইউনিক্স ইনোডের কনসেপ্টটা তো অলরেডি বুঝে আসলাম। সো হইতে পারে আমরা এই স্ট্রাকচারে হয়তো ডেটা রাখতে চাচ্ছি। দেন এটাতে রাখার পরে দেন আমরা আসলে ফাইলটা রিড করবো কীভাবে, অ্যাক্সেস স্ট্র্যাটেজিটা কী হবে, সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? ফাইল স্টোর করা যেমন একটা চ্যালেঞ্জ, মানে একটা প্রপার ডাটা স্ট্রাকচার মেনটেন করা যেমন একটা কনসার্ন, সিমিলারলি কিন্তু ফাইলটাকে অ্যাক্সেস করাটাও খুব বড় একটা কনসার্ন। যে আমি যে এত প্রপার স্ট্রাকচার করে ফাইলটাকে রাখলাম, বুঝলাম, কিন্তু এইটা যে আসলে একটা প্রপার স্ট্রাকচার সেটার একটা বড় মানে সেই জিনিসটার একটা বড় ক্ল্যারিফিকেশন দিবে যে আমি আসলে কত এফিশিয়েন্টলি সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? সো অ্যাক্সেসিবিলিটি ক্যাপাসিটিটাও কিন্তু আমার খুব ভালো হইতে হবে যেই স্ট্রাকচারে আমি ফাইলটা রাখতেছি। সো সেইটা কি বলতেছে, হাউ ডাজ ইট ম্যাপ দ্য সিস্টেম কলস অর অপারেশন মেড বাই দ্য প্রসেস অ্যাজ ওপেন রিড রাইট। সো আমরা জানি ফাইল ওপেন করা যায়, ফাইল রিড করা যায়, ফাইল রাইট করা যায়। হুইচ স্ট্রাকচার আর রিড ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এ পার্টিকুলার সিস্টেম কল। সো বেসিক্যালি একটা কোশ্চেন করছে যে হুইচ স্ট্রাকচার, মানে একটা ফাইল থেকে রিড করার সময় কোন ধরনের সিস্টেম কল আমরা মেক করতেছি। সো এই জিনিসগুলো আসলে মানে আমাদের কি কনসার্ন, যে আমরা আসলে কিভাবে একটা ফাইলকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমরা একটু দেখবো, সামনে দেখবো যে কি হইতেছে। সো আমাদের মডার্ন ইয়েতে হইতেছে যে ফাইল ভেরি সিম্পল ফাইল সিস্টেম, এটা আমরা প্রথমে পড়বো, দেন হয়তো আমরা একটু অ্যাডভান্স একটা দেখবো যে ফাইল সিস্টেমের আরও অ্যাডভান্স ওয়ে আছে ফাইল স্টোর করার। সো এখন লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে ext3 ইউজ করে, বাট আমরা শুরু করতেছি ext2 দিয়ে, ঠিক আছে? সো কি বলতেছে, লেটস ডেভেলপ দ্য ওভারঅল অর্গানাইজেশন অফ দ্য ফাইল সিস্টেম ডাটা স্ট্রাকচার, ডিভাইড দ্য ডিস্ক ইনটু ডেটা ব্লক। সো এখানে খুব অল্প সংখ্যক মাত্র 64টা ইয়েতে অ্যাড্রেসিং করা হয়েছে, বাট বাস্তবে তো আসলে ডিস্ক এত ছোট হয় না। সো আমরা একটু দেখি কি করছে, ডিভাইড দ্য ডিস্ক ইনটু ডেটা ব্লক। সো এগুলো এক একটা হচ্ছে আমার ডেটা ব্লক, ঠিক আছে? এই প্রত্যেকটা এক একটা আমার ডেটা ব্লক। সো কি বলছে, ডেটা ব্লক নাম্বারস আর লজিক্যাল অর ভার্চুয়াল অ্যাড্রেসেস টু দ্য ফিজিক্যাল সেক্টরস, ঠিক আছে? সো এই যে মানে বেসিক্যালি যেটা বুঝাইতে চাচ্ছে যে ডেটা ব্লকগুলো হচ্ছে আসলে ভার্চুয়াল বা লজিক্যাল অ্যাড্রেস, মানে এটার কিন্তু আসলে মানে এটার কিন্তু একটা রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই। এটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে, ডেটা ব্লকের কনসেপ্টটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে ফিজিক্যাল সেক্টরকে পয়েন্ট করার জন্য বা ফিজিক্যাল সেক্টরকে ম্যাপ করার জন্য, ঠিক আছে? সো কি বলছে, ইচ ব্লক সাইজ ইজ 4 কিলোবাইট, দ্য ব্লকস আর অ্যাড্রেস ফ্রম 0 to n-1। তার মানে এই যে প্রত্যেকটা ব্লক, এই যে একটা ব্লক, এই ব্লকটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট করে, ঠিক আছে? এবং এদেরকে অ্যাড্রেসিং কি করা হয়েছে, 0 থেকে n-1 পর্যন্ত করা হয়েছে। এই পর্যন্ত কি ক্লিয়ার, বুঝা গেছে যে এখানে কি আছে না আছে? এনিওয়ান, এনি কনফিউশন? এইখানে কি করা হয়েছে বেসিক্যালি, এই পুরা এই ধরেন আমার একটা হার্ড ড্রাইভ আছে, কথার কথা, এই হার্ড ড্রাইভটাকে আমরা হইতেছে কয়টা, 8টা ডেটা ব্লকে ভাগ করে ফেলছি। দেখেন, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ডেটা ব্লকে ভাগ করছি। এই ডেটা ব্লকের কি প্রত্যেকটা সাইজ কত, এই ডেটা ব্লকের প্রত্যেকটা সাইজ হচ্ছে 4 কিলোবাইট, এবং এই 4 কিলোবাইটের ভিতরে আমরা
অ্যাড্রেসিং করছি কত থেকে কত 0 থেকে n-1, তার মানে 0 থেকে 6 পর্যন্ত। n যেহেতু ঘর, যেহেতু আমি মানে 0 থেকে 7 পর্যন্ত 8টা ঘর আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, 8টা করে ঘর আছে, ঠিক আছে। সো এটা যদি বুঝতে পারি ইটস এ এমটি অ্যারের মতো। সো কি করা হচ্ছে খেয়াল করেন, এই স্ট্রাকচারগুলো কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই যে আমার এখানে যে 8টা ব্লক ছিল, এই 8টা ব্লকের ভিতরে এই যে 7টা ব্লক আছে, এই 7টা ব্লককে বলা হচ্ছে ডেটা রিজিয়ন, ঠিক আছে। এই 7টা ব্লককে বলা হচ্ছে ডেটা রিজিয়ন, ঠিক আছে। খেয়াল করেন এই ডেটা রিজিয়নে মেইনলি কি হয়, এই ডেটা রিজিয়নে মেইনলি আমাদের যে মেইন ফাইলটা থাকে, যে ডেটাটা থাকে, যে ফাইল বা ডেটাটা থাকে, আমরা হচ্ছে সেই ডেটাটাকে এই 7টা রিজিয়নে রেখে দিছি, ঠিক আছে। এই 7টা রিজিয়নে আমরা এইগুলোকে রাখছি। এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এটার কাজ কি? কারো কি কোনো কোশ্চেন আসছে? এনিওয়ান? মানে এই জায়গাটাতে তো আমি বুঝলাম যে আমার যে ডেটা ফাইলটা আছে সেটাকে রাখছি, মানে আমার যে একটা ফাইল আছে, যে সেই ফাইলটাকে আমরা হচ্ছে ডেটা রিজিয়নে রাখছি। বাট হোয়াট অ্যাবাউট দিস স্পেস, মানে এই জায়গাটাকে আসলে কি কি কাজে লাগানো হবে, যে ব্লু মার্ক করা জায়গাটা? হোয়াট ইজ দ্য জব অফ দিস পার্ট? এনিওয়ান? স্যার ইন্ডেক্স আই গেস। ওকে, হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। স্যার, এটা কি ইন্ডেক্সিং এর জন্য ইউজ করবে নাকি এই সবগুলোর ইসের জন্য? সো আমরা একটা কথা অনেকক্ষণ ধরে বলতেছি যে আমাদের মেটা ডাটার প্রয়োজন আছে, ইয়েস অর নো? ও জি স্যার, জি স্যার। মেটা ডাটাটার কাজ কি? মেটা ডাটাটার কাজ হচ্ছে আমার যে ডেটা ফাইলটা আছে সেটাকে বেসিক্যালি ইয়ে করা, পয়েন্ট করা বা ফিগার আউট করা, ঠিক আছে। সো আমাদের এই জায়গাটার ভিতরে আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি, একটা পোর্শনকে ডেডিকেটেডলি রেখে দিছি, একটা স্পেসিফিক পোর্শনকে ডেডিকেটেডলি রেখে দিছি, যেই পোর্শনটার মেইন কাজ হচ্ছে, এই পোর্শনটার মেইন কাজ হচ্ছে বেসিক্যালি আমার ফাইলটার সম্পর্কে ইনফরমেশন দেওয়া, যে ফাইলটার নাম কি, ফাইলের কতটুকু ডাটা রিজিয়ন আছে, ফাইলটার কি টাইপের ফাইল, এই সব ধরনের ইনফরমেশনটাকে বেসিক্যালি আমরা এই জায়গাটা রাখতে চাই। কিভাবে রাখি সেটা আমরা একটু সামনে দেখব। সো আমাদের এখানে কি বলা আছে, ফাইল সিস্টেম হ্যাজ টু ট্র্যাক হুইচ ডেটা ব্লক কম্প্রাইজ এ ফাইল, দ্য সাইজ অফ দ্য ফাইল অ্যান্ড ইটস ওনার এটসেট্রা। সো এই যে বলতেছিলাম যে মেটা ডাটা, যে এই ফাইলটার ওনার কে, ফাইলটা ক্রিয়েট করছে কে, দেন হচ্ছে ফাইলটার নাম কি, ফাইলটার সাইজ কেমন, এই সব ইনফরমেশন হচ্ছে বেসিক্যালি এই শুরুর এই জায়গাটাতে রাখা হয়েছে, ঠিক আছে, এই শুরুর এই ব্লকটাতে রাখা হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে স্যার আপনি কেন শুরুরটাতে রাখলেন? আপনি তো চাইলে আসলে মাঝামাঝি কোথাও রাখতে পারতেন, আপনি তো চাইলে এখানেও রাখতে পারতেন, আপনার এটাই কেন প্রথম ব্লকটা কেন চুজ করা হলো? ওই যে আমি বলছিলাম শুরুতে যে আমাদের আগে হেডটা লাগবে, মাথাটা লাগবে। মাথাটা মানে আমরা মানে মাথাটা যদি খুঁজে পাই তাহলে কিন্তু আমরা আসলে পুরো বডিটাকে খুঁজে পাইতে পারবো, তাই না? কারণ হেডের সাথে কিন্তু লিঙ্ক লিস্টের কনসেপ্ট কি, হেডের সাথে কিন্তু পুরো লিস্টটা কানেক্টেড থাকতো, তাই না? সো আমরা বেসিক্যালি যেটা করি, আমরা একদম শুরুতেই আমাদের যেই ফাইলটার ক্ষেত্রে মেনটেন করতে শুরুতেই হচ্ছে ফাইলের সব মেটাডাটাকে স্টোর করে রাখি, যাতে করে রেস্ট অফ দ্য ফাইলটাকে আমরা খুঁজে পেতে সুবিধা হয় উইদিন দ্য হার্ড ড্রাইভ বা উইদিন দ্য স্টোরেজ পয়েন্ট, ঠিক আছে। সো এরপরে যেটা করা হয়েছে এখানে ইনোট টেবিল, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনারা খেয়াল করবেন যে এই ফাঁকা জায়গাটাকে ইউজ করা হচ্ছে। ফাঁকা জায়গাটাতে কি হচ্ছে, রিজার্ভ সাম স্পেস ফর ইনোট টেবিল, দিস হোল্ডস অ্যান অ্যারে অফ অন ডিস্ক ইনোটস। সো আগে আমাকে বলেন তো হোয়াট ইজ দ্য ইনোট, ওয়াই ডু ইউ নিড ইট? মানে এই যে দেখেন এই 8টা ঘরের মধ্যে 3 থেকে 7 নাম্বার ঘর, খেয়াল করেন আমাদের ইনোট টেবিল আমাদের হইতেছে 3 থেকে 7 নাম্বার ঘর। সো 0 1 2 3 4 1 2 3 4 5 6 7। সো 3 থেকে 7 এর মধ্যে কি বলতেছে, 3 থেকে 7 নাম্বার জায়গায় হইতেছে ইনোট টেবিল মেনটেন করা হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে ওয়াই ডু ইউ নিড ইনোট টেবিল? আমাকে একটু বলেন যে রিজার্ভ সাম স্পেস ফর ইনোট টেবিল, ইনোট টেবিলটার কাজ কি, ওয়াই ডু ইউ নিড ইট? ইউনিক্স ইনোট পড়াইছেন একটু আগে বাবা, মানে কেউ একজন বলেন। আচ্ছা আমি বলে দিই, ফাইন। সো বেসিক্যালি যেটা করা হচ্ছে যে ইনোডের কাজ কি ছিল, আমার একটা ইনোডের কাজ ছিল যে ইউনিক্স ইনোডের কাজ ছিল যে আমাদের কোন ব্লকে
কোথায় সিঙ্গেল ইনডাইরেকশন হয়েছে, কোথায় ইনোডের কাজ কি ছিল, ডিরেক্ট ব্লক মেনটেন করা, সিঙ্গেল ইনডাইরেক্ট মেনটেন করা, ডাবল ইনডাইরেক্ট মেনটেন করা, ট্রিপল ইনডাইরেক্ট মেনটেন করা, তাই তো? সো এই ইনোড দিয়ে বেসিক্যালি কি হয়, এই ইনোড দিয়ে আমরা ইনোড টেবিলে থাকা ডাটা থেকে, ইনোড টেবিলটা তো দেখতে ধরেন এরকমই একটা কি ভ্যালু পেয়ারের একটা টেবিল, হ্যাঁ। এই টেবিল থেকে আমরা হয়তো বুঝতে পারি যে আমার কয়েকটা ডিরেক্ট ব্লক আছে, মানে হইতেছে আমরা কিভাবে একটা জায়গা থেকে ডিরেক্টলি ডেটা অ্যাক্সেস করতে পারি। ধরেন এই প্রত্যেকটা জায়গায় এক একটা ইনোড টেবিল আছে, কিপ দ্যাট ইন মাইন্ড। এখানে যেই 3 থেকে 7 নাম্বার ইন্ডেক্সে যেই সব জায়গায় আই লেখা আছে, এই প্রত্যেকটা জায়গায় একটা করে টেবিল আছে, আমি বলে দিলাম, হ্যাঁ, সামনে যে যাতে কনফিউশন না হয়। এই আই লেখা থেকে ভাববেন না যে এখানে একটা সিঙ্গেল ইনফরমেশন, নট দ্যাট। এই প্রত্যেকটা জায়গায় একটা করে টেবিল আছে। এই যে এখানে যে টেবিলটা আঁকাইলাম, এরকম একটা করে টেবিল এই প্রত্যেকটা ইন্ডেক্সে রাখা আছে। কোশ্চেন হচ্ছে এই ইন্ডেক্সগুলোতে এক একটা করে টেবিল রাখার মেইন কারণটা কি, এই টেবিল থেকে আমি হচ্ছে আমার সিঙ্গেল ইনডাইরেক্ট কয়টা আছে একটা ইনোডে, ডাবল ইনডাইরেক্ট কয়টা আছে, ট্রিপল ইনডাইরেক্ট কয়টা আছে, ডিরেক্ট ব্লক কয়টা আছে, সব ইনফরমেশন আমি এই ইনোড টেবিলের প্রত্যেকটা রো থেকে পাইতে পারি, ঠিক আছে। এবং এই ইনফরমেশনগুলো হায়ারার্কিক্যালি, ওই যে উপরে যে হায়ারার্কিটা দেখাইছি, এই যে এখানে যে হায়ারার্কিটা যে দেখাইলাম, এই যে ট্রিটা যে দেখাইলাম, বেসিক্যালি যে ট্রিটা দেখাইলাম, এই এক একটা ট্রি ধরেন এক একটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যেই প্রত্যেকটা টেবিল এই একটা ব্লকে আমি রেখে দিতে পারি। এরপরে দেখেন কি বলা হয়েছে, কি বলছে, ইনোড সাইজ ইজ 256 বাইটস। তার মানে এক একটা ইনোড টেবিলে যতগুলা ইনোড আছে, ইনোড টেবিলে তো একটা ইনোড থাকবে না, তাই না? এক একটা ইনোডের সাইজ হচ্ছে 256 বাইটস। দেন কি বলছে, 4 কিলোবাইট ব্লক ক্যান হোল্ড 16টা ইনোড, ঠিক আছে। তার মানে এই যে এখানে আমরা কিন্তু শুরুতেই বলে আসছিলাম, একটু উপরে যদি দেখে আসি, যে এই যে ইচ ব্লক সাইজ ইজ 4 কিলোবাইট, এই যে এখানে বেসিক্যালি কি হইতেছে, 4 কিলোবাইটে আমরা কি করতে পারতেছি, ক্যান হোল্ড 16টা ইনোড, মানে একটা ব্লকে 16টা করে ইনোড স্টোর করতে পারি। তাহলে আমার এখানে কয়টা ব্লক ডেডিকেটেডলি আছে ইনোড রাখার জন্য? এক একটা ব্লক 4 কিলোবাইট করে বলতেছি, ঠিক আছে। এক একটা ব্লকে আমি 4 কিলোবাইট করে বলতেছি। তাহলে আমাকে একটু বলেন তো, একটা ব্লকে কয়টা ইনোড রাখতে পারি? এই প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 4 কিলোবাইট করে। স্যার কেউ একটু কথা বলেন, মানে কয়টা ব্লক আছে টোটাল আমার কাছে? স্যার ইনোডের ক্ষেত্রে হচ্ছে আপনার 5টা ব্লক আছে। 5টা ব্লক আছে। 5টা ব্লকের প্রত্যেকটা ব্লক কয়টা করে ইনোড ধরতে পারে? 4টা করে, 16টা করে, হ্যাঁ হ্যাঁ, 16টা করে, ঠিক আছে। প্রত্যেকটা ব্লকের সাইজ কত? 4 কিলোবাইট। 4 কিলোবাইট করে। তাহলে একটা ব্লকে যদি 16টা ইনোড ধরে, আমার এরকম 5টা ব্লক আছে, তার মানে আমি কয়টা ইনোড ধরতে পারবে টোটাল? 80। 5 16 80টা, ঠিক আছে। দেখেন ফাইল সিস্টেম কন্টেন্স 80 ইনোড। তারপরে কি বলা হয়েছে, যে ইনোড সাইজ হচ্ছে 256 বাইট। তার মানে এই 80টা ইনোডের প্রত্যেকটার সাইজ কত করে? 256 বাইট। একটা ইনোডের সাইজ হচ্ছে 256 করে। তাহলে আমরা চাইলে এখান থেকে 80টা ইনোডের সাইজ বের করতে পারবো, 256 * 80, এভাবে করে আমরা এটা বের করে ফেলতে পারবো। সো এই জিনিসটা বেসিক্যালি বুঝাইছে যে ইনোড টেবিল জিনিসটা কি। ইনোড টেবিলে হচ্ছে আমার ওই যে ইনোড টেবিলে বেসিক্যালি আমার ডিরেক্ট ব্লক, ইনডাইরেক্ট ব্লক, সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট, ট্রিপল ইনডাইরেক্ট সব ইনফরমেশনগুলো থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। বুঝার পরে দেন নেক্সটে আরেকটা ইনফরমেশন আছে, সেটা কি বলতেছে আমরা একটু খেয়াল করি। অ্যালোকেশন স্ট্রাকচার, এখানে একটা ইনফরমেশন আছে, ইনোড বিটম্যাপ। আই দিয়ে বুঝাচ্ছে কি? আই দিয়ে বুঝাচ্ছে ইনোড বিটম্যাপ, ঠিক আছে। আর ডি দিয়ে বুঝাচ্ছে ডেটা বিটম্যাপ। আচ্ছা, বিটম্যাপ জিনিসটা কি? বিটম্যাপ জিনিসটা হচ্ছে খুব সিম্পল একটা টেকনিক টু আন্ডারস্ট্যান্ড যে একটা পার্টিকুলার ইনফরমেশনকে আমি ইউজ করতেছি কি না এটা বোঝার জন্য, ঠিক আছে। বেসিক্যালি যেটা হয়, যে ধরেন আমার এখানে একটা বিট ম্যাপ আছে, এই লেটস আই নেম দিস থিং অ্যাজ এ বিট ম্যাপ। বিট ম্যাপটাতে কি হইতেছে, ডেটা আছে এবং বিট আছে। সো ডেটা কলামে D1, D2, D3, D4, ঠিক আছে, আমি লিখলাম। এবং এখানে আমি 1 0 1 0 লিখলাম। সো 1, সো কেউ একজন দেখে বলেন তো, D1 এর বিটটা যখন 1, এই D1 ডেটার যখন বিটটা 1, তার মানে কি বুঝাচ্ছে? এনিওয়ান? এখানে লেখা আছে ফ্রি মানে 0, ইন ইউজ মানে 1। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে একটু বলেন তো কেউ?
So use in use. বুঝি নাই স্যার, বুঝি না আপনার কথাটা, একটু আরেকবার বলবেন? So one মানে in use. এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। সো বিট ম্যাপ দেখে আমি বুঝতে পারি যে এই ইনফরমেশনটা কি এখন ইউজ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? সো ডেটা বিট ম্যাপ দেখে আমি বেসিক্যালি কি বুঝতে পারি, এই যে ডেটা রিজিয়ন, এই যে ডেটা রিজিয়ন আছে না, এই ডেটা রিজিয়নের মধ্যে যদি কোথাও যদি আমার বিট ম্যাপের ধরেন লেটসে কথার কথা আমার এই 48 নাম্বার ঘরটা, এই বিট ম্যাপটা 48 নাম্বার ঘরটা ডেটা রিজিয়নের, এই যে 48 নাম্বার ঘরটার ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরেন আমার ডেটা বিট ম্যাপের এই যে এখানে 48 লেখা, 48-এর এইখানে যদি ডেটা বিট ম্যাপের এখানে যদি 1 লেখা থাকে, 48-এর ঘরটার এই জায়গাটাতে যদি 1 লেখা থাকে, তার মানে আমি কি বুঝতেছি, এই জায়গাটা ইজ ইন ইউজ বা অকুপাইড। কিন্তু এই জায়গায় যদি 0 লেখা থাকে, তার মানে এই জায়গাটা ফাঁকা আছে। সো বেসিক্যালি আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতেছি যে এই যে বিট ম্যাপের কাজ দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি, বিট ম্যাপের সাহায্য নিয়ে যে আসলে আমার ডেটা রিজিয়নে কোন ব্লকটা ফাঁকা আছে। জিনিসটা কি খেয়াল করতে পারতেছি যে ডেটা বিট ম্যাপের সাহায্যে আমরা কিন্তু আসলে ডেটা বিট ম্যাপের সাহায্যে ডেটা রিজিয়নে কোন সেক্টরটা বা কোন ব্লকটা খালি আছে, এই জায়গাটার ভিতরে কোন ব্লকগুলো খালি আছে, জাস্ট বাই ইউজিং 0 অ্যান্ড 1 এর থ্রুতে আমরা বুঝতে পারতেছি আসলে কোন জায়গাটা ফাঁকা আছে। এটাই হতেছে বেসিক্যালি ডেটা বিট ম্যাপ। খুব কুইকলি অ্যাক্সেস করে একটা জায়গা ফাঁকা না অকুপাইড এটা বোঝা যাচ্ছে। ইনোড বিট ম্যাপের তাহলে কাজটা কি কেউ বলতে পারবেন? একটা তো বুঝলাম ডেটা বিট ম্যাপ দিয়ে বোঝা যায় যে ডেটা রিজনে কোন ডেটা ব্লকটা ইউজ না অকুপাইড সেটা আইডেন্টিফাই করা যায়। তাহলে ইনোড বিট ম্যাপ দিয়ে আসলে কি করা যায়? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইনোড বিট ম্যাপ? এনিওয়ান? হ্যালো, এনিওয়ান একটা ট্রাই করেন, ভুল হলে হইলো, সমস্যা নেই তো। হ্যালো, ওকে, সো আমি বলে দিই। ইনোড বিট ম্যাপটা হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি জানি যে ইনোডের কাজ কি, যে ইনোডের মেইন কাজটা হচ্ছে যে আমার ফাইল স্ট্রাকচারিং এর ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে। সো ইনোড বিট ম্যাপটা বেসিক্যালি যেটা করে, কোন ইনোডটা ইজ ইন ইউজ, ঠিক আছে? এই যে এখানে ইনোডগুলো আছে না বাবা, এই যে এখানে ইনোডগুলো আছে না, ইনোড টেবিলগুলো আছে না, আমরা কিন্তু বলছি যে এক একটা জায়গায় এক একটা ইনোড টেবিল থাকে, ঠিক আছে? এই ইনোড টেবিলের মধ্যে কোন, এটা তো ডেটা বিট ম্যাপ দেখলাম, আমরা যদি ইনোড বিট ম্যাপটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, আমরা সামনেও দেখবো, তারপর আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। এটা বারবার না দেখলে অনেক সময় আমাদের আসলে ক্লিয়ার হয় না অনেক সময় জিনিসগুলো। সো ইনোড টেবিলের যে ইয়েগুলো আছে, ওই জায়গাগুলো, এবং এখানে হচ্ছে বিট ম্যাপ, ঠিক আছে? সো ইনোড বিট ম্যাপের কাজ হচ্ছে ইনোড টেবিলের কোন পোর্শনটা ইউজ হচ্ছে আর কোন ইনোড টেবিলের কোন পোর্শনটা আনইউজড অবস্থায় আছে সেটা বোঝা যায়, ঠিক আছে? সো আরেকবার বলি, এই যে এখানে যে ইনোড টেবিল আছে এক একটা ব্লকে, ঠিক আছে, এক একটা ব্লকে যে ইনোড টেবিল আছে, এই ইনোড টেবিলগুলোতে এখানে তো কয়টা, 1 2 3 4 5টা টেবিল আছে। 5টা টেবিলের তো পাঁচটা টেবিলে তো অনেকগুলো রো আছে, তাই না? বা অনেকগুলো ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশনগুলোর মধ্যে কোনগুলো ইউজ হচ্ছে আর কোনগুলো আনইউজড আছে সেটা বোঝার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে 0 1 ইউজ করা, ঠিক আছে? 0 1, সরি আমি 2 4 লিখে ফেলছি কেন জানি, কথায় এনিওয়ে 0 1 ইউজ করা। আমরা একটু সামনে যখন দেখবো আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? সো ইনোড টেবিলের লেটসে হইতেছে ফার্স্ট ইনোড টেবিলের হইতেছে 1 নাম্বার ইনোডটা ইউজ হচ্ছে না, 2 নাম্বার ইনোডটা ইউজ হচ্ছে, 3 নাম্বার ইনোডটা ইউজ হচ্ছে না, 4 নাম্বার ইনোডটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে ইনোড টেবিলটা দেখতে কেমন। অনেকক্ষণ ধরে ইনোড টেবিল নিয়ে কথা বলে ফেলছি। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইনোড বিট ম্যাপ, যেটা আমরা এই মাত্র দেখতেছিলাম, এটা হচ্ছে আমার ডেটা বিট ম্যাপ। আর এই দেখেন আমার ইনোড ব্লক, ঠিক আছে? এই জায়গাগুলো দেখেন, এই যে দেখেন ইনোড ব্লকে এক একটা এই দেখেন, এটাকে কিন্তু আমরা আসলে ইনোড টেবিলও ডাকতেছি, ঠিক আছে? দিস ইজ মাই ইনোড টেবিল রিপ্রেজেন্টেশন। সো আমরা কিন্তু বলছি যে এক একটা ব্লকে এক একটা টেবিল আছে। সো দেখেন এই ব্লকে একটা টেবিল আছে, ঠিক আছে? এখন আমি একটা কোশ্চেন করি, স্যার কেউ আমাকে বলেন তো যে আমি একটা কোশ্চেন করি যে ধরেন এইখানে ইনোড ইনোড আমি একটু লিখি, ও মাই গড, ইনোড এমন ডিস্টার্ব করতেছে কেন এটা আজকে? ওকে, ঠিক আছে। ইনোড বিট ম্যাপ, এটা হচ্ছে আমার বিট ম্যাপটার ইনফরমেশন। আমি জানতে চাই যে 14 নাম্বার ইনোডটা কি ইউজ হচ্ছে নাকি হচ্ছে না।
আমাকে কেউ একজন দেখে বলেন তো, এনিওয়ান? আমার কোশ্চেন হচ্ছে 14 নাম্বার যে ইনোডটা, এই যে এখানে যে 14 নাম্বার ইনোডটা, এটা কি ইউজ হচ্ছে না ইউজ হচ্ছে না? কেউ একটু বলতে পারবেন? বিট ম্যাপটা দেখে, এই বিট ম্যাপটা দেখে কেউ একজন? জি স্যার, বিটম্যাপে যদি জি স্যার, 1 হচ্ছে। দেন 15 নাম্বারের ক্ষেত্রে 15 নাম্বার ইনোডটা কি ইউজ হচ্ছে? এখানে যে হচ্ছে না। 15 নাম্বার ইনোডটা কি ইউজ হচ্ছে? ইয়েস অর নো? নো। নো, কারণ কি, এই যে দেখেন এখানে জিরো দেওয়া। সো বেসিক্যালি দেখেন কত দ্রুত একটা ইনোড ব্লকে থাকা একটা ইনোড টেবিলে, ইনোড এই এক একটাকে একটা ইনোড ব্লক বলতেছে, ঠিক আছে? এই ইনোড ব্লকে কি আছে? একটা ইনোড টেবিল আছে, পুরোটা একটা টেবিল। এই টেবিলে থাকা 14, 15, 1, 2, 3, 4 যে কোনো ইনোড ইউজ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জাস্ট এই ইনোড বিট ম্যাপটা দেখে বুঝতে পারতেছি। আর এই ইনোড বিট ম্যাপ নামে যে ইনফরমেশনটা, সেটা কোথায় রাখা আছে? এই জায়গাটাতে রাখা আছে। সিমিলারলি ডেটা বিট ম্যাপটার কাজ কি ছিল? ডেটা রিজনে কোন রিজিয়ন, এখানে আমার ডেটা রিজিয়নও থাকে, বাই দ্য ওয়ে এখানে ছবিটা পুরোপুরি আঁকে না, এখানে আমার ডেটা ব্লক থাকে, ঠিক আছে? ডেটা ব্লক বা ডেটা রিজিয়ন থাকে। সো সিমিলারলি ডেটা বিটম্যাপ থেকে আমরা কি বুঝতে পারি? ডেটা রিজিয়নের কোন জায়গাটা ইউজ হচ্ছে আর কোন জায়গাটা ফ্রি আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা ডেটা বিটম্যাপ দেখে বুঝতে পারি। সো এই ইনফরমেশন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ইনোড বিটম্যাপ কি জিনিস, ডেটা বিটম্যাপ কি জিনিস, এই ইনোডগুলোর কাজ কি, এই পর্যায়ে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি যে 4 কিলোবাইট ব্লক ক্যান হোল্ড 16 ইনোড। সো এখানে প্রত্যেকটা ব্লক হচ্ছে 4 কিলোবাইট। সো আমি হয়তো এখানে পড়াইতে পড়াইতে কোনো একটা জায়গায় হইতেছে বলতেছিলাম যে এই জিনিসটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট, এখানে লিখছিলাম। সো এটা অ্যাকচুয়ালি এটা না, এটা বেসিক্যালি হইতেছে এই প্রত্যেকটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট, ঠিক আছে? আমি আগেই মানে আমার পড়াইতে যা রিকল হয়েছে জিনিসটা, যে আমি এই জায়গায় এই জিনিসটা বলে আসছি। সো আমি একটু কারেকশন করে দিলাম, ঠিক আছে? সো কেউ কনফিউজড হয় না, মানে এই প্রত্যেকটা ঘর হচ্ছে 4 কিলোবাইট করে, ঠিক আছে? সো এই পেনটা তো ঝামেলা করতেছে। আচ্ছা, এই প্রত্যেকটা ইচ সিঙ্গেল ইন্ডেক্সগুলো হচ্ছে 4 কিলোবাইট করে। কেউ মানে এই জিনিসটা টোটাল আঁকছিলাম, সো আমি একটু কনফিউশন যাতে না হয় এটা একটু ক্লিয়ার করে দিলাম যে বেসিক্যালি প্রত্যেকটা ঘর হচ্ছে 4 কিলোবাইট করে, ঠিক আছে? নট দ্য এন্টায়ার থিং, ঠিক আছে? সো এন্টায়ার থিং আসলে কত কিলোবাইট সেটা আসলে আপনাদের বের করতে পারা উচিত। যদি একটা ঘরের সাইজ 4 কিলোবাইট হয়, আমার ঘর আছে কয়টা এখানে? ইন্ডেক্স কয়টা আছে? 8টা না? হ্যালো স্যার, শুনতেছি? Yes, sir. তাহলে এটা কত কিলোবাইট হবে? এখানে কয়টা ইন্ডেক্স আছে? 0 to 7? Sir, 8টা। 8টা। যদি প্রত্যেকটা 4 কিলোবাইট করে, তার মানে টোটাল কত? 32 টা। তার মানে এই প্রত্যেকটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি 32 কিলোবাইট, ঠিক আছে? সো এটা আমি কেটে দিই। সো দিস ইজ নট, দিস এন্টায়ার থিং ইজ 32 কিলোবাইট, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই 32 কিলোবাইট করে। এনিওয়ে, এটা জাস্ট বলে দিয়ে গেলাম, মানে এক্সপ্লেন করে দিলাম যে কারোর জন্য কনফিউশন না হয় যে 4 স্যার হয়তো একটু আগে এখানে এটাকে 4 কিলোবাইট বলতেছে, আবার এটা কেন। এনিওয়ে, সো এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এটা সবচেয়ে সহজ জিনিস এই স্লাইডটা। এটার পরে এই স্লাইডটা দেখে আমরা আসলে শেষ করে দিব আজকে। সো সুপার ব্লক কি জিনিস? সুপার ব্লক contains this information for particular file system or the metadata of the file system. Example, the number of inodes, begin location of inode table. সো এই যে আমি বলি করলাম যে এইখানে আমার ইনোড টেবিল আছে প্রত্যেকটা জায়গায়, এখানে ইনোড বিটম্যাপ থেকে আমরা বুঝতে পারি যে ইনোড টেবিলের কোন ইনোডটা ইউজ হচ্ছে না আনইউজড অবস্থায় আছে। ডেটা বিটম্যাপ থেকে বুঝতে পারি ডেটা রিজনে কোন ডেটাটা ইউজ হচ্ছে না আনইউজড অবস্থায় আছে। বাট এই যে ইনোড টেবিলটা কোথায় আছে, ইনোড টেবিলের স্টার্টিং পয়েন্ট কি, বা ডেটা বিটম্যাপটা কোথায় আছে, বা ইনোড বিটম্যাপটা কোথায় আছে, এইটাও তো আমার জানা প্রয়োজন, তাই না? এই জিনিসটা আমি কোথা থেকে জানবো? এই জিনিসটা জানবো আমি এই ফার্স্ট ইন্ডেক্সটা থেকে। এটার নাম হচ্ছে সুপার ব্লক। সুপার ব্লক হচ্ছে সেই ব্লকটা, যেই ব্লকটার কাজ হচ্ছে বেসিক্যালি ইনোড বিটম্যাপের অবস্থানটা জানা, ডেটা বিটম্যাপটা কোথায় আছে সেই ইনফরমেশনটা তার জানা থাকা লাগবে, এবং একই সাথে এই সুপার ব্লকটা এটাও জানে যে ইনোড টেবিলের বিগিনিং লোকেশনটা কোথায়, যে ইনোড টেবিলটা কোথায় শুরু হচ্ছে, ঠিক আছে? যে আমার সিস্টেমের কোথায় ইনোড টেবিলটার স্টার্টিং পয়েন্ট, যে এই যে দেখেন যে এই জায়গাটাতে দেখেন, খেয়াল করেন এই যে 12 কিলোবাইটের এই পজিশনে কিন্তু আমার ইনোড ব্লক বা ইনোড টেবিলটা শুরু। সো এই যে কোথায় ইনোড ব্লকটা শুরু হয়েছে এটা সুপার ব্লক জানে। ইনোড বিটম্যাপ কোথায় আছে সেটা সুপার ব্লক জানে। সুপার ব্লক ডেটা বিটম্যাপ কোথায় আছে, এই ইনফরমেশনগুলো বেসিক্যালি সব কিছুই ক্যারি করতেছে আমাদের সুপার ব্লক।
So thus when mounting a file okay, so thus when mounting a file system, OS will read the super block first. So super block operating system সবার আগে এসে super block দেখবে, super block দেখে সে আগে কি করবে, সে আগে জানতে পারবে যে আমার আসলে ডেটা রিজিয়নে কোন জায়গাটা ফাঁকা আছে। এই ইনফরমেশনটা জানার জন্য তাকে কি করতে হবে, এই ইনফরমেশনটা সুপার ব্লক থেকে সে, তাহলে আমরা একটু ট্র্যাক করি। প্রথমে একটা ওএস আসলো একটা ফাইলকে রিড বা রাইট করার জন্য, রিড বা রাইট করার জন্য সে প্রথমে কাকে রিড করতেছে, সুপার ব্লককে রিড করতেছে। সুপার ব্লককে রিড করে ওএস কার সম্পর্কে ইনফরমেশন পাইলো, ওএস ইনফরমেশন পাইলো ইনোড বিটম্যাপ, আইবি সংক্ষেপে লিখলাম। দেন সে জানতে পারলো ডেটা বিটম্যাপ নামে একটা জিনিস আছে, এটা সম্পর্কে সে আইডিয়া পাইলো। দেন সে ইনোড টেবিল নামে একটা ইনফরমেশনের আইডিয়া পাইছে। এটা কোথা থেকে পাইছে, এটা পাইছে এই যে সুপার ব্লক নামে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে ওএস রিড করছে। এই তিনটা ইনফরমেশন যখন সে পাইছে, এই তিনটা ইনফরমেশন থেকে সে দেন চেক করছে অপারেটিং সিস্টেম যে ইনোড বিটম্যাপ থেকে সে ফিগার আউট করা ট্রাই করছে যে এই যে আমার ইনোড টেবিল আছে, ইনোড টেবিলটা আছে আমার, যেখানে প্রত্যেকটা জায়গায় ইনোড টেবিলগুলো আছে, এই ইনোড টেবিলে কোন জায়গাটা ফ্রি আছে বা আনঅকুপাইড অবস্থায় আছে, এটা সে ফিগার আউট করছে। দেন ডেটা বিটম্যাপ থেকে ফিগার আউট করা ট্রাই করছে কোন ডেটা রিজিয়নটা ফ্রি অবস্থায় আছে, কোন ডেটা রিজিয়নটা ফ্রি অবস্থায় আছে, মানে এই জায়গাটার ভিতর কোন জায়গাটা ফ্রি আছে। এই ইনফরমেশনগুলো যে যখন সে পাইছে, তারপরে যে সে কি করছে, কোন একটা ফাইলকে রিড অথবা রাইটের জন্য ডিসিশন নিছে। আমরা সামনে দেখবো যে আসলে ফাইল রিড রাইটটা কিভাবে হয়, ঠিক আছে। সো এই ছবিটা একটু আমরা অলরেডি কথা বলে ফেলছি এই ছবিটা নিয়ে, এটা আজকে আমাদের লাস্ট পড়া। এই ছবিটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাকে কেউ একজন একটু হেল্প করেন তো যে এই ছবিটা দেখে আসলে আপনারা কি বুঝতেছেন। আমি অলরেডি এটা বুঝাই ফেলছি, আপনারা যদি কেউ আসলে এই যে এই জায়গাটাতে বুঝে থাকেন যে এক নাম্বার ইনোডটা ফ্রি না অকুপাইড, এই ডিসকাশনটা যখন আমরা করছিলাম, এই যে এখানে যখন আমরা এই যে ইনোডের ডিসকাশন করছিলাম, সিমিলার টাইপ অফ থিং। সো খেয়াল করেন একই জিনিস আসলে স্যার একটা সুন্দর ইলাস্ট্রেশন দিচ্ছে। সো এখানে আমার সুপার ব্লক আছে, এখানে ইনোড বিটম্যাপ আছে, এখানে ডেটা বিটম্যাপ আছে। এখন ইনোড বিটম্যাপটাকে সে একটু জুম ইন করছে, দেখেন এই যে ইনোড বিটম্যাপটাকে থেকে একটা অ্যারো টানছে, খেয়াল করছেন এখান থেকে একটা অ্যারো টানছে। এই ইনোড বিটম্যাপটা এই যে এখানে, ঠিক আছে, ইনোড বিটম্যাপটা এখানে আঁকছে। এখানে খেয়াল করেন 0 1 2 3 4 5 এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে ইনোড টেবিলে থাকা এক একটা ইনোডের নাম্বার। খেয়াল করেন 0 1 2 3 4 5। সো 0 থেকে দেখেন একটা অ্যারো টানছে, এই অ্যারোটা এসে এখানে ইনোড বিটম্যাপে 1 মার্ক করছে। আমাকে বলেন তো ইনোড টেবিল 0তে থাকা 0 নাম্বার ইনোডের অবস্থান কি, এটা কি ইউজড অবস্থায় আছে না আনইউজড অবস্থায় আছে? ইউজড অবস্থায়। ঠিক আছে। সিমিলারলি এইবার দেখেন 1 থেকে একটা লাইন টেনে আমার ইনোড বিটম্যাপে, এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার ইনোড বিটম্যাপ, এটা দেখেন আইবি ইনোড বিটম্যাপ, ঠিক আছে, এটা লিখে দিচ্ছে আইবি ম্যাপ মানে ইনোড বিটম্যাপ। সো ইনোড বিটম্যাপটা এই ইনোড বিটম্যাপটা এই যে এখানে অ্যারে, বেসিক্যালি কিছুই না। সো এরপরে 1 নাম্বার এখানে কি হইতেছে, 1 নাম্বার ইনোডটাও ইজ ইন ইউজ অবস্থায় আছে, দেন 0 নাম্বারটা হইতেছে আনইউজড অবস্থায় আছে। এভাবে বেসিক্যালি কি করতেছে, আমার এই ইনোড বিটম্যাপটা থেকে এই ইনোড বিটম্যাপটায় যে ইনোড বিটম্যাপটা এখানে যেটা আমি আরেকটু এক্সট্রাক্ট করে জুম করে আঁকছি, এই ইনোড বিটম্যাপটা থেকে ইনোড টেবিলে থাকা প্রত্যেকটা ইনোড ইউজড নাকি আনইউজড অবস্থায় আছে সেটা জাস্ট এই 0 1 দিয়ে বুঝতে পারতেছি, যেটা আমরা একটু আগেও বলতেছিলাম। সিমিলারলি ডেটা বিটম্যাপটা কি করতেছে, এই যে আমার ডেটা বিটম্যাপ এটাকে আমি একটু এক্সটেন্ড করে এই যে এখানে আঁকছি একটা অ্যারে। সো দেখেন কি বলতেছে, ডেটা ব্লকে 0 নাম্বার ডেটা ব্লকটা ইউজড না আনইউজড অবস্থায় আছে, এটা বোঝা যায় এই ডেটা বিটম্যাপের 1 অথবা 0 দিয়ে। 1 দিয়ে আমরা কি বুঝতাম, 1 দিয়ে বুঝতাম এটা ইউজ হইতেছে, 0 দিয়ে বুঝতাম এটা ফ্রি আছে। সো দেখেন এখানে যখন ডেটা বিটম্যাপের এখানে যখন 0 নাম্বার ব্লকটাকে 1 দেওয়া, তার মানে হইতেছে এটা কি বোঝাচ্ছে, 1 দেওয়ার মানে কি এই ডেটা ব্লকটা কি ইউজ হচ্ছে না আনইউজড অবস্থায় আছে? হ্যালো, ইউজড অবস্থায় আছে। 1 মানে ইউজড অবস্থায় আছে স্যার। আচ্ছা, আর 0 মানে হচ্ছে বেসিক্যালি আনইউজড অবস্থায় আছে। সো দেখেন এই যে ডেটা ব্লক 1টা কিন্তু আনইউজড অবস্থায় আছে, ডেটা ব্লক 2টা আবার ইউজড অবস্থায় দেখাইছে, ঠিক আছে। সো ইট ডিপেন্ডস, যে আরো ডেটা ব্লক থাকলে আমরা আরো ম্যাপ করতে পারতাম, আরো এটা একটু বড় করে রাখতাম, এইরকম আর কি চলতে পারে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। আমি একটা আজকের ক্লাসটা এখানে শেষ।